যেহেতু ক্লাস নাই, আসলে আমারও কিছু করার নাই। আমি তো অ্যাভেলেবেল ছিলাম, সবসময় রেগুলার ছিলাম, বাট এক্সাম যেহেতু শুরু হয়ে যাচ্ছে, মনে হয় একটা ব্যাচ স্টার্ট করবে। সো একটা কাজ আমি একটু করতে পারি, যেটা আপনাদের মধ্যে কেউ যদি ক্লাসে, যে বাকি যে ক্লাসগুলো এই সেশনে থেকে যাচ্ছে এক্সামের জন্য, আপনার কেউ যদি ক্লাসগুলো পরবর্তীতে করতে চান, পরে আমার সাথে একটু যোগাযোগ করেন, আমি দেখি কোনোভাবে অ্যারেঞ্জ করা যায় কিনা। মানে পরের ব্যাচের ক্লাসের সাথে ওই বাকি চ্যাপ্টারগুলা, মানে একটা ব্যাচ আবার কুইকলি শেষ হয়ে যাবে, হয়তোবা মে মাসের 10 তারিখ বা ওই সময় আরেকটা ব্যাচ স্টার্ট হবে। এবার যেহেতু অনেকে এক্সাম দিয়ে দিচ্ছে, এক্সামের সময় সেশনগুলোতে এই ধরনের ঝামেলা হয়, এখানে আসলে কারো কিছু করার থাকে না। তো আপনারা চাইলে ওই সময় ওই চ্যাপ্টারগুলো কভার করে নিতে পারবেন। ঠিক আছে? যেহেতু এক্সাম দিচ্ছেন ওকে না, স্যার। সো আপনাদের স্কোপ থাকবে। আমার সাথে পার্সোনালি যোগাযোগ করেন আপনারা, তাহলে আমি আপনাদেরকে, যারা যারা আপনারা ওই বাকি চ্যাপ্টারগুলো কভার করার জন্য ইন্টারেস্টেড থাকবেন, লাইভ ক্লাস করে আমার সাথে টাচে থাকেন। 10 তারিখের পরে সম্ভবত একটা সেশন স্টার্ট হবে। সো আজকে তো তাহলে মামুন ভাইয়ের এন্ড থেকে সবগুলা চ্যাপ্টারই অলমোস্ট রয়ে গেছে, 2টা চ্যাপ্টার ছাড়া। আমার এন্ড থেকে যেটা আছে আমি একটু অ্যাট এ গ্ল্যান্স ট্রাই করি। হ্যাঁ, একটাতে যদি আমি ডেপথে গিয়ে তাহলে শেষ হবে না। আমার এন্ডে যেগুলো আছে আমি একটু ট্রাই করে দেখি কতদূর যাওয়া যায়। একটু শর্টে যাব, ঠিক আছে? সামারি সামারি আকারে, তাহলে আমি দেখি কতদূর যাওয়া যায়। আমরা লাস্ট ক্লাসে শেষ করছি কোন চ্যাপ্টার? ইন্টারনাল অডিট। জি স্যার। ওকে। স্লাইড দেখা যাচ্ছে না? স্যার দেখা যাচ্ছে স্লাইড। ওকে। ডকুমেন্টেশন হচ্ছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমরা যারা অডিটর বা অডিট করি, আমাদের জন্য অডিট ডকুমেন্টেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আমরা যে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ক্লায়েন্টে অডিটে যাই, অডিট করি, এরপরে ফাইনালি যে অডিট রিপোর্ট ইস্যু করি, সো আমরা কিসের বেসিসে অডিট রিপোর্ট দিচ্ছি? আমাদের অবশ্যই অডিট ওয়ার্কিং পেপার বা অডিট ডকুমেন্টেশন থাকতে হয়। আমি যদি কোনো একটা জায়গায় অডিট রিপোর্ট ইস্যু করি, এর ফলে যদি সাবসিকুয়েন্টলি কোনো রকম কোয়েরি রেজ হয়, আপনি কিসের বেসিসে অপিনিয়নটা দিলেন, বা আপনি হোয়াট ওয়াজ ইউর বেসিস। সো তখন আমরা আমাদের ওই অডিট ডকুমেন্টেশন, আমরা ফাইলটা রিভিউ করে তখন কিন্তু এটা ডিপেন্ড করতে পারি। এবং অডিট ডকুমেন্টেশনটা আমরা যদি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং স্ট্যান্ডার্ডের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি যখন অডিট করবেন, আপনি তার মুখোমুখি কাজ করবেন না, আপনাকে সবসময় ওয়ার্কিং পেপার, ডকুমেন্টস, অডিট এভিডেন্স এসব আপনাকে মেনটেন করতে হবে। এই জন্য অডিট ডকুমেন্টেশন চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। পারপাস যদি আমরা বলি, ডকুমেন্টেশন পারপাস হচ্ছে, এখানে বলা হচ্ছে all assurance work must be documented. The working papers are the tangible evidence of the work done in support of the conclusion. আমরা একটা অডিট শেষ করে যে অডিট অপিনিয়নটা দিচ্ছি, এটাকে আমরা কনক্লুশন বলতেছি। মানে অডিটের এট দ্য এন্ড অফ দ্য অডিট আমরা কি দিচ্ছি? এন্ড প্রোডাক্ট হিসাবে, হোয়াট ইজ দ্য এন্ড প্রোডাক্ট অফ আওয়ার অডিট? আমরা কি অডিট রিপোর্ট দিচ্ছি। তো অডিট রিপোর্টটা যদি আমাদের অডিটের এন্ড প্রোডাক্ট, আলটিমেট প্রোডাক্ট হয়, আউটপুট হয়, তাহলে ওই অপিনিয়নটা দেওয়ার সময় ওইটা সাপোর্ট হিসেবে আমাদেরকে অডিট ওয়ার্কিং পেপার মেনটেন করতে হয়, ডকুমেন্টস মেনটেন করতে হয়। ওটা হচ্ছে আমাদের জন্য একটা ট্যানজিবল এভিডেন্স। ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। ওকে। আচ্ছা, অডিট ডকুমেন্টেশন অর ওয়ার্কিং পেপার শুড প্রোভাইড, কেমন রাখতে হবে? তাহলে আমি যদি একটা প্রতিষ্ঠানে অডিট করি, আমাকে অডিট ওয়ার্কিং পেপার বা অডিট ডকুমেন্টেশন কি পরিমাণ মেনটেন করতে হবে? আপনি একটা ব্যাংকে অডিট করতে গেলেন, একটা টিম নিয়ে গেলেন, একটা ব্যাংকে দেখা যাচ্ছে 1000-1100 ব্রাঞ্চ আছে, আপনি 2 মাস কাজ করবেন, আপনি যদি সব চেক করতে যান, আপনি কি ডকুমেন্ট কি আপনার পুরো এক ট্রাক হবে? এক ট্রাক মেনটেন করবেন ডকুমেন্টস? প্রচুর না। ডকুমেন্টস আপনি মেনটেন করবেন, এটা আপনি কি ডিসাইড করবেন কিভাবে?
আপনাকে কি পরিমাণ ডিসাইড করবেন, ইট ইজ ইউর প্রফেশনাল জাজমেন্ট। বাট আপনাকে বলছে সাফিসিয়েন্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট রেকর্ড অফ বেসিস ফর দ্য অ্যাসুরেন্স প্রোভাইডার্স রিপোর্ট। আমরা অডিট শেষ করে কি দিচ্ছি, একটা অডিট অপিনিয়ন দিচ্ছি অথবা অডিট রিপোর্ট দিচ্ছি। ওই অডিট রিপোর্টটাকে ডিফেন্ড করার জন্য, জাস্টিফাই করার জন্য আমাকে সাফিসিয়েন্ট এবং অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স রাখতে হবে, বা ওয়ার্কিং পেপার রাখতে হবে, বা ডকুমেন্টেশন আমাকে ফাইলে মেনটেন করতে হবে। তাহলে সাফিসিয়েন্ট কি, অ্যাপ্রোপ্রিয়েট কি? সাফিসিয়েন্স হচ্ছে মেজার কি, কোয়ান্টিটি, আমি কি পরিমাণ রাখবো। আর অ্যাপ্রোপ্রিয়েটনেস হচ্ছে আমি যে পরিমাণ ওয়ার্কিং পেপার বা ডকুমেন্টেশন মেনটেন করব, দ্যাট শুড বি অ্যাপ্রোপ্রিয়েট। আমি ডকুমেন্টস মেনটেন করলাম কিন্তু এটা কোনো কাজের না, আগামী কাগজপত্র রাখলাম যেটা কিনা আমার আসলে অপিনিয়নের সাথে রিলেট না। এই রিলিভেন্ট অনেক ডকুমেন্টস আমি মেনটেন করার থেকে রিলিভেন্ট অল্প 2-3টা ডকুমেন্টই আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জন্য বলা হচ্ছে অডিট ডকুমেন্টস বা ওয়ার্কিং পেপার শুড বি সাফিসিয়েন্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে সাফিসিয়েন্সি এবং অ্যাপ্রোপ্রিয়েটনেস ইট ইজ ইউর প্রফেশনাল জাজমেন্ট, ইউ হ্যাভ টু ডিসাইড। সাফিসিয়েন্সি বলতে আপনি কি পরিমাণ রাখবেন, আর অ্যাপ্রোপ্রিয়েটনেস বলতে এটার কোয়ালিটি বোঝাচ্ছে, যে জিনিসটা রাখতেছেন এটা যাতে রিলিভেন্ট হয়, রিলায়েবল হয় এবং এটার প্রপার কোয়ালিটি থাকে। ওকে, তার ডেফিনেশনটা যদি আমরা যাই ডকুমেন্টেশনের, অডিট ডকুমেন্টেশনটাকে বলা হচ্ছে, অডিট ডকুমেন্টেশন ইজ দ্য রেকর্ড অফ প্রসিডিউরস পারফর্ম। অডিটর হিসাবে আপনি যে প্রসিডিউরে, যে অ্যাপ্রোচে আপনি কাজ করবেন, হ্যাঁ, ওইটাকে আমরা অডিট ডকুমেন্টেশন বলতে পারি। অডিট ডকুমেন্টেশন তার রেকর্ড অফ আপনি যে প্রসিডিউরে কাজ করতেছেন, অডিটটা পারফর্ম করতেছেন, ওটা রেলিভেন্ট এভিডেন্স অবটেইন। আপনি যে অডিট করার সময় যে অডিট এভিডেন্সগুলো নিচ্ছেন টাইম টু টাইম, আপনি যেসব ওয়ার্কিং পেপার করবেন, যেসব আপনি অ্যাক্টিভিটি করতেছেন অডিটর হিসাবে, ওটার সাথে সাথে আপনাকে, আপনি যে ফাইনালি অপিনিয়ন দিবেন, আপনি হয়তো একটা নেগেটিভ অপিনিয়ন দিচ্ছেন কোনো একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে, তাহলে ওই অপিনিয়ন আপনি দিলে ওইটাকে আপনি যদি জাস্টিফাই করতে যান, আপনি ম্যানেজমেন্টের সাথে কমিউনিকেট করতে যান, তখন আপনাকে এটা রেলিভেন্ট অডিট এভিডেন্স দেখাইতে হবে যে আমি যে অডিট অপিনিয়নটা দিচ্ছি এই এভিডেন্সের ভিত্তিতে দিচ্ছি, বেসড অন দিস এভিডেন্স। আপনাকে সাফিসিয়েন্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স অবটেইন করতে হবে। কনক্লুশন রিচ, তাহলে আমি যদি অডিটের ফাইনাল কনক্লুশনে যাই, আমি যদি এন্ডিংয়ে যেতে চাই, তাহলে কি করতে হবে, আমার প্রপার ডকুমেন্টেশন রাখতে হবে। এই জন্যই বলা হচ্ছে অডিট ডকুমেন্টেশনকে বলা হচ্ছে অডিট ডকুমেন্টেশন ইজ দ্য রেকর্ড অফ প্রসিডিউর পারফর্ম, রেলিভেন্ট এভিডেন্স অবটেইন অ্যান্ড কনক্লুশন রিচ। তাহলে এটা কি এসেনশিয়াল ফর অডিট কোয়ালিটি, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড কমপ্লায়েন্স। আপনি যদি একটা অডিটকে প্রপার ওয়েতে আপনি অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করে এবং যথেষ্ট কোয়ালিটি এনশিওর করে অডিটটা কমপ্লিট করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, প্রপার ডকুমেন্টেশন রাখতে হবে। অডিট ডকুমেন্টেশন আপনার কি কি সার্ভ করে দেখেন। অডিট ডকুমেন্টেশন সার্ভ টু অ্যাসিস্ট অডিট প্ল্যানিং এন্ড এক্সিকিউশন। আমরা যখন কোনো একটা অডিট করার জন্য অডিট টিমকে আমাদের ক্লায়েন্টে পাঠাই অডিট করার জন্য, তাহলে আমরা কি করি, আমরা টিমকে বলি তোমরা যাই অডিট করে চলে আসো। তাহলে কি অডিট করে আসতে পারবে? ইজ ইট পসিবল? আপনি আমার অডিট ফার্মে জয়েন করলেন, আপনাকে আমি কালকে বললাম সকালে তুমি কালকে থেকে একটা ব্যাংকে চলে যাও, অডিট স্টার্ট করো। এটা কি আপনার জন্য খুব সহজ হবে অডিট স্টার্ট করা? সহজ হবে? না। তাহলে কি করতে হবে, বিফোর স্টার্টিং আপনাকে কি করতে হবে, অডিট প্ল্যানিং করতে হবে। আমি কি করব, আমরা এন্টায়ার অডিট টিমটাকে ব্রিফ করব, তোমরা কিভাবে অডিট করবা, এইভাবে অডিট করবা, এন্টায়ার আপনাদেরকে প্ল্যান করে দেবো। আপনি অডিটটা এক্সিকিউট করেন, ফিল্ড ওয়ার্ক কিভাবে করবেন, টিম মেম্বার হিসেবে আপনার রেসপন্সিবিলিটি কি হবে, আপনার দায়িত্ব কি হবে, এগুলো যে ঠিক করে দিই, তাহলে অডিট ডকুমেন্টেশন এই যে অডিট প্ল্যানিং এ অ্যাসিস্ট করে। তখন আপনি কি করবেন, আমরা আমাদের ডকুমেন্টস থাকে প্ল্যানিং স্টেজে, আপনি কি কাজ করবেন না করবেন, ওয়ার্কিং পেপার ডকুমেন্টস এগুলা মেনটেন করা হয়। ফ্যাসিলিটেট সুপারভিশন অ্যান্ড রিভিউ। এরপরে আমরা যখন অডিট টিমটা পাঠাই, অডিট টিমটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা, আমরা তার উপরে আরেকজন সিনিয়র থাকে, সুপারভাইজার থাকে, ম্যানেজার থাকে, ডিরেক্টর থাকে, তারা কি করে টিম ঠিক মতো কাজ করছে কিনা এবং টিম কোনো জায়গায় আটকে যাচ্ছে কিনা, তাদের কোনো হেল্প লাগবে কিনা, সাপোর্ট লাগবে কিনা, হ্যাঁ, কিভাবে অডিটটা প্রপারলি করা যায়, কিভাবে কোয়ালিটি কম্প্রোমাইজ না করে প্রপার ওয়েতে অডিটটা কমপ্লিট করা যায়। তাহলে এই সুপারভিশনটা আমরা কি করি, আমরা এনশিওর করি। আমাদের ম্যানেজাররা বিভিন্ন সময় গিয়ে অডিট টিমটাকে অ্যাসিস্ট করে, হেল্প করে। তো এই যে ম্যানেজার রিভিউ করে, সুপারভাইজার রিভিউ করে, পার্টনাররা যে রিভিউ করে, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু ডকুমেন্টেড থাকে। না হলে পরে বুঝবে কিভাবে এই অডিটটা করার সময় যে সিনিয়ররা যে অডিটটা সুপারভাইজ করছে কিনা। কারণ সিনিয়র লেভেল থেকে, ম্যানেজারিয়াল লেভেল থেকে, ডিরেক্টর লেভেল থেকে, পার্টনার লেভেল থেকে সুপারভাইজ বা রিভিউ না করলে ওটার প্রপার কোয়ালিটি এনশিওর হবে না।
কারণ একজন স্টুডেন্ট যখন কাজ করবে তাকে যদি ঠিকমতো গাইড করা উপর থেকে না হয় তাহলে সে ঠিকঠাক মতো কাজ করতে পারবে না। তার ওই স্কিল, তার ওই অ্যাবিলিটি থাকার কথা না, ওই ক্যাপাসিটি থাকার কথা না। ঠিক আছে, বুঝতেছেন আপনারা? দেন কমপ্লায়েন্স উইথ আইএসএ, যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং এ বলা আছে আপনি ডকুমেন্টেশন কিভাবে মেনটেন করবেন, কিভাবে নেবেন, কতটুকু নেবেন, সাফিসিয়েন্সি কি, অ্যাপ্রোপ্রিয়েটনেস কি। তা আমি যদি ডকুমেন্টেশন মেনটেন করি তাহলে আমার অডিটিং স্ট্যান্ডার্ডটাও কমপ্লায়েন্স হয়ে যায়। আপনি যদি অডিট ডকুমেন্টেশন বা ওয়ার্কিং পেপার ঠিকমতো মেনটেন না করেন তাহলে আইএসএ কমপ্লায়েন্স হবে না। ফিউচার রেফারেন্স ফর অডিট, আপনি একটা অডিট করে আসছেন। ফর এক্সাম্পল, আপনি লাস্ট 5 ইয়ার্স কোন একটা গ্রুপের একটা বিতর্কিত কোম্পানিতে অডিট করছেন। এই বছর আইসা অডিটরকে বলছে যে এই কোম্পানিতে এত এত অনিয়ম হয়েছে, সো হোয়াট ওয়াজ ইউর রোল, আপনি হোয়াট ওয়াজ ইউর ডিউটি, আপনি অডিটর হিসেবে কি ডিউটি পালন করছেন, এই কোম্পানি কিভাবে আজকে আজকে দেখা যাচ্ছে কোম্পানির হাজার হাজার কোটি টাকার কোম্পানি থেকে চলে গেছে, কোম্পানিতে সারা বছর ধরে প্রফিট দেখিয়ে আসছে, আজকে 2026 সালে এসে দেখা যাচ্ছে কোম্পানির কিচ্ছু নাই, প্রফিটের অস্তিত্বই নাই। বাট আপনি যখন অডিট করছেন সবসময় প্রফিট দেখাচ্ছিল, তাহলে আপনি কি করছেন? আপনি প্রপারলি অডিট করেন না, এখন আপনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। তখন আপনি ডিপেন্ড করবেন কি দিয়ে? আপনি যে প্রপার অডিট করছেন কি করেন নাই, এখন আপনার যদি কোনো অডিট ওয়ার্কিং পেপার না থাকে, ফাইল না থাকে, ডকুমেন্টেশন না থাকে, আপনি কি ডিফেন্ড করতে পারবেন এই ধরনের না অভিযোগ স্যার। অভিযোগ আসলে? পারবো না। এই জন্য বলা হচ্ছে প্রোভাইড ফিউচার রেফারেন্স ফর অডিট। ভবিষ্যতে 5 বছর, 10 বছর, 11 বছর, 12 বছর পরে আপনাকে এই অডিট নিয়ে কাঠগড়ায় দাঁড়ানো লাগতে পারে। তখন এই ডকুমেন্টেশন দিয়ে, এই ওয়ার্কিং পেপার দিয়ে আপনি বলবেন যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং আমাকে যেভাবে গাইড করছে ওইভাবে কিন্তু আমি অডিট করছি। কারণ আমি অডিট তো টেস্ট বেসিসে করছি, আমি 100% চেক করি নাই। এই যে আপনি যে টেস্ট বেসিসে করছেন, চেক করছেন, কি 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 চেক করছেন, কি রিভিউ করছেন, কি ওয়ার্কিং পেপার, তখন ওগুলো আপনার হয়ে কাজ করবে। সাপোর্ট কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড এক্সটার্নাল ইন্সপেকশন। কোয়ালিটি কন্ট্রোল, আমাদের অডিট ফার্মগুলোতে একটা কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট থাকে। তো আমার অডিট টিম যদি ঠিকমতো অডিট করে না আসে, আমাদের কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট তাদেরকে ধরবে, ধরে দেখবে কি কি করছে না করছে। এবং আমাদের সিএ ইনস্টিটিউট, আইসিএবি, সিএ ফার্মগুলো ভিজিট করে, আমাদের এফআরসি, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, ওরা বলে তোমার অডিট ওয়ার্কিং ফাইল কোথায়, দিয়ে দাও, আমাদের কাছে পাঠাও, আমরা চেক করে দেখি তুমি ঠিকমতো অডিট করছো কিনা। বাংলাদেশ ব্যাংক আপনার কাছে ফাইল চাইতে পারে, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন চাইতে পারে। আপনার যদি বিদেশি কোনো কারোর সাথে ফরেন অ্যাফিলিয়েশন থাকে, বিদেশি, আপনি যদি বিগ 4 এর মেম্বার হন অথবা বিগ 10 এর 12 এর মেম্বার হন, তারা বছর বছর এসে, কারণ আপনি তো তাদের মেম্বারশিপ ইউজ করতেছেন বাংলাদেশে, সো এটা অনেকটা ফ্র্যাঞ্চাইজির মতো, আপনি তাদের কোয়ালিটি আপনাকে এখানে এনশিওর করতে হবে। তারা এসে চেক করে দেখবে আপনি ঠিকঠাক মতো অডিট ওয়ার্কিং ফাইল মেনটেন করতেছেন কিনা, আপনি অডিট ডকুমেন্টেশন মেনটেন করতেছেন কিনা। এখন আপনি ওয়ার্ল্ডের নাম করা একটা অডিট ফার্মের সাথে আপনার লিয়াজও আছে, আপনি তাদের মেম্বার, আপনি তাদের সাথে অ্যাফিলিয়েটেড, তাদের নাম আপনি ইউজ করছেন, কিন্তু আপনি যদি এখানে ঠিকঠাক মতো অডিট না করেন তাহলে তাদের রেপুটেশন হ্যাম্পার হবে না? হবে। আপনি বাংলাদেশে ধরুন কেএফসি নিয়ে আসছেন, কেএফসি এনে আপনি কেএফসিতে যেসব আপনার খাবার বানাচ্ছেন, এটা আল সালাদিয়ার মতো, তাহলে কেএফসি, গ্লোবাল কেএফসি তো আপনি এখানে ফ্র্যাঞ্চাইজি নিয়ে আসছেন, গ্লোবাল কেএফসি আপনার কি মেম্বারশিপ আপনার থাকবে? আপনার সাথে আর অ্যাফিলিয়েশন থাকবে? না স্যার, থাকবে না। থাকবে না, কারণ কেএফসির বদনাম হবে না আপনি যদি কেএফসি স্ট্যান্ডার্ড মেনটেন না করেন। জি স্যার। এই জন্য অডিট তো দেখবেন যে আমাদের বাংলাদেশের অডিট ফার্ম গুলা বলে যে আমরা নেক্সিয়া মেম্বার, আমরা ইকোবিস, আমরা এটার মেম্বার, আমরা এটার মেম্বার। তো ওরা কিন্তু গ্লোবালি কানেক্টেড, হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড তাদের বিভিন্ন দেশে মেম্বারশিপ আছে, তাদের ওয়ার্ল্ড ওয়াইড একটা রেপুটেশন আছে। আপনি বাংলাদেশে তাদের মেম্বার, তাহলে আপনি তাদের স্ট্যান্ডার্ডে বাংলাদেশও ওই লেভেলে অডিট করতে হবে। এই জন্যই বলা হয় যে আমরা আমরা কেপিএমজি এর মেম্বার, আমরা ডেলয়েটের মেম্বার, আমরা আর্নেস্ট এন্ড ইয়ং এর মেম্বার। তাহলে ওরা কারা? ওরা এরকমই। আপনি যদি বাংলাদেশে একটা কেএফসির বিজনেস করেন তাহলে কি কেএফসি গ্লোবালের কিন্তু কিছু কোয়ালিটি রিকোয়ারমেন্ট আছে। তাহলে আমাদের বাংলাদেশও যারা গ্লোবালি যাদের সাথে অ্যাফিলিয়েশন আছে, তারাও আপনি এখানে পুয়ার কোয়ালিটি অডিট করবেন, আপনি কোনো অডিট ডকুমেন্টেশন মেনটেন করবেন না, ওয়ার্কিং ফাইল মেনটেন করবেন না, মন মতো আপনার মতো কাজ করবেন, হবে না। তারা আপনার ওয়ার্কিং ফাইল এসে চেক করবে। তো তাদের সাথে আমাদের কি কানেকশনগুলো এইরকমই। কম্পোনেন্ট গুলা কি কি কম্পোনেন্ট কি, আমরা যদি ডেফিনেশনটাকে আরেকটু ডিটেইল করি, অডিট ডকুমেন্টেশন শুড ইনক্লুড এট সামারি অফ সিগনিফিকেন্ট ম্যাটার্স আইডেন্টিফাইড। আমরা যে একটা অডিট করলে কোনো কোম্পানিতে, ওইখানে আমরা অডিট করার সময় যেসব ম্যাটার আইডেন্টিফাই হয়, সিগনিফিকেন্ট ম্যাটার্স, ওগুলো আমরা অডিট ডকুমেন্টেশনে রেখে দিই। তারপরে আমরা অডিট কনক্লুশনে ফাইনালি যখন আসি, অডিট রিপোর্ট যখন দিচ্ছি, তখন কি ইস্যুগুলোকে আমরা
ডকুমেন্টেশনে আমরা রেখে দিই, ওয়ার্কিং পেপার হিসেবে রেখে দিলে একটা সুবিধা কি, এই বছর আপনি একটা অডিট টিমে কাজ করছেন একটা ব্যাংকে বা একটা কোম্পানিতে, আগামী বছর আপনি এখানে অডিট নাও করতে পারেন, আরেকটা টিম কাজ করবে, তাহলে তারা কি করবে, লাস্ট ইয়ার যারা কাজ করছে তাদের ডকুমেন্টস গুলো দেখে তারা এগুলো সব বুঝে যাবে। প্রফেশনাল জাজমেন্ট আপনি কোথায় কোথায় এক্সারসাইজ করছেন, অডিটর হিসেবে আপনাকে অনেক জায়গায় জাজমেন্টাল হতে হয়, তাহলে ওইটাও আপনাকে ডকুমেন্টেড করে রাখতে হবে। তারপরে ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন এন্ড রেসপন্সেস, অনেক সময় আপনি যখন অডিট করার সময় কোনো ইস্যু আইডেন্টিফাই করেন, অডিট ইস্যুস আইডেন্টিফাই হলে ম্যানেজমেন্টের কাছ থেকে আপনি রিটেন রিপ্রেজেন্টেশন নিচ্ছেন, ম্যানেজমেন্টের সাথে কমিউনিকেশন করতেছেন, আপনি যে ম্যানেজমেন্টের সাথে এগুলা কিভাবে কমিউনিকেট করছেন, কিভাবে ইস্যুগুলো সলভ করছেন এবং কোন কোন ইস্যুতে কিভাবে রিপ্রেজেন্টেশন নিচ্ছেন, এই জিনিসগুলো আপনার অডিট ডকুমেন্ট হিসাবে ফাইলে থাকবে। আচ্ছা, এখানে আসলে একটা কথা বলা হচ্ছে ইম্পর্টেন্স অফ প্রপার ডকুমেন্টেশন। তাহলে আসলে ডকুমেন্টেশনের ইম্পর্টেন্সটা তো আমরা এতক্ষণে পড়ে বুঝে ফেলছি। এখন অডিট ডকুমেন্টেশন আসলে ইম্পর্টেন্সটা যদি আমরা আরেকটু চিন্তা করি, এটা হচ্ছে ক্রিটিক্যাল ফর ডিফেন্ডিং অডিট জাজমেন্ট ইন কেস অফ ডিসপিউট। আপনি যদি কোনো রকম ডিসপিউটে পড়েন, ওই যে আপনি একটা কোম্পানি বা একটা ব্যাংক অডিট করছেন, আমরা এখন অনেক ব্যাংক নিয়ে কথা হচ্ছে, এই ব্যাংকগুলো যে আজকে চারটা পাঁচটা ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে, তো তাহলে এই ব্যাংকে তো আপনি অডিটর ছিলেন, তাহলে আপনি তখন কি করছেন, আপনি তখন রেড ফ্ল্যাগ রেইজ করতেন, আপনি যদি তখন এই কোম্পানিগুলো বা ব্যাংকগুলো নিয়ে তখন আপনার অডিটের সময় কোয়েশ্চেন রেইজ করতেন, তাহলে আজকে ব্যাংকগুলো মার্জ করা লাগতো না, আজকে ব্যাংকগুলো বন্ধ হতে হতো না, কারণ আপনার কমেন্টের বেসিসে তখন অ্যাকশন নিত। কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে হয় কি, আমাদের অডিটররা অডিট রিপোর্টে অনেক সময় নেগেটিভ অপিনিয়ন দিয়েছিল, এগুলো অনেক কিছু রেইজ করেছিল, কিন্তু এগুলা আমলে নেওয়া হয় নাই। আর আমাদের এই অডিট রিপোর্টের যারা ইউজার, আমাদের যাদের রেগুলেটর, অনেকে আসলে অডিট রিপোর্টের ওই ল্যাঙ্গুয়েজ, অডিট রিপোর্টের ভিতরে যে কোয়ালিফাইড পয়েন্ট থাকে ওগুলোর ইম্প্যাক্টটা কেউ বুঝতেন না, তো সো অডিট রিপোর্টের পয়েন্টের বেসিসে আসলে বাংলাদেশে খুব একটা অ্যাকশন কখনো হতো না। তো এখন একটা খামাখা একটা মানে রিউমার উঠছে যে তাহলে এটা অডিটে আসে নাই কেন, আসলে অডিট রিপোর্টে অনেক কিছুই আসছে কিন্তু ওইটা বুঝতেন না। কারণ দেখেন, আপনারা যারা সিএ পড়তেছেন, সিএ সম্পর্কে আপনারা নিজেরাও এখন অনেক কিছু জানেন না, অডিট কি, অডিট রিপোর্ট কি, আপনারা কিন্তু প্রত্যেকে অনেক সচেতন, অনেক ভালো ভালো জায়গায় পড়েন, বাট আপনি এখনো জিনিসগুলো জানেন না, এই জন্য রেগুলেটরও আসলে জিনিসগুলো জানতো না, অডিট রিপোর্টে অনেক কিছু ছিল। এই জন্য বলা হচ্ছে জাজমেন্ট ইন কেস অফ ডিসপিউট। আপনাকে যদি এখন কেউ মামলা করে, এফআরসি, বাংলাদেশ ব্যাংক বা কেউ যদি আপনার যদি লিগেল অ্যাকশন নেয়, আপনি ওই ওয়ার্কিং পেপার দিয়ে কিন্তু এখান থেকে আপনি ডিফেন্ড করে আপনি বাঁচে আসতে পারবেন। হ্যাঁ, আপনি বলতে পারবেন যে আপনি আসলে আইন মাইনে আপনি অডিট করছেন, সবকিছুই করছেন, কিন্তু আপনার ওয়ার্কিং পেপার ডকুমেন্টেশন না থাকলে আপনি ডিফেন্ড করতে পারবেন না। আপনার বিরুদ্ধে যদি কেউ মামলা করে, আপনাকে ওই মামলায় লড়তে হলে কি দিতে হয়, তথ্য প্রমাণ দিতে হয় না, যে কোনো মামলা। জি স্যার। অডিটর সেম, অডিটর হিসাবে অডিটর এগেনস্টে কোনো অ্যাকশন হলে অডিটর ওই মামলায় কিভাবে করবে, লড়বে কিভাবে, তার ওয়ার্কিং পেপার দিয়ে, তার ডকুমেন্টেশন দিয়ে। দেখেন, আমি কিন্তু প্রপারলি অডিট করছি, আমার কাছে ডকুমেন্টস আছে, কাগজপত্র আছে। হেল্পস অ্যাভয়েড হাইন্ডসাইট বায়াস ইন রেগুলেটরি ইন্সপেকশন। আচ্ছা, হাইন্ডসাইট বায়াসটা কি, এটা পরে একটা সিনারিওতে বলতেছি। এনশিওর ট্রান্সপারেন্সি ইন ডিসিশন মেকিং, আপনি যে কোনো ডিসিশন মেকিং এর ট্রান্সপারেন্সি এনশিওর করে যদি অডিট ডকুমেন্টস থাকে। হাইন্ডসাইট বায়াসটাকে বলতেছে ইজ দ্য টেন্ডেন্সি টু বিলিভ আফটার অ্যান event has happened that we knew it was going to happen all along even if we didn't. আচ্ছা, এটার মিনিংটা হচ্ছে, একটা সিনারিও দেওয়া হয়েছে, দেখেন এই ধরনের বায়াসটা কি, ধরেন একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কলাপস করছে ডিউ টু ফ্রড ইন 2025, 2025-এ কলাপস করছে একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। এই ধরনের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের নাম জানেন আপনারা? বাংলাদেশে কলাপস করছে 2025-এ আইসা, বন্ধ হয়ে গেছে, অনেকের টাকা পয়সা ছিল, এটা দিতে পারতেছে না। বলতে পারবেন দুই একটার নাম আপনারা, দেখি আপনার সচেতন কিনা। ইজালি স্যার হবে। হ্যাঁ বলেন, নাম বলেন না, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দুই একটা নাম বলেন। আপনারা দেখেন না, আপনার আত্মীয় স্বজন আশেপাশে মানুষের টাকা পয়সা আটকে আছে, এখন ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে, ওরা টাকা পয়সা পাচ্ছে না, নাই এমন 26 জনের 28 জনের কারো? আছে, গ্লোবাল ইসলামী ব্যাংক আছে, ব্যাংক ছাড়া নন সিকিউরিটি। ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনও আছে, আছে না? এই ব্যাংকগুলা কেন, এই ব্যাংকগুলা মার্জ হয়ে একটা হয়ে গেছে, যার কারণে তাদের ডেপোজিটররা টাকা পয়সা পাচ্ছে না। এগুলো নিয়ে অনেক প্ল্যান ট্যান চলতেছে, বলতেছে টাকা পয়সা দিবে, কি দিবে না দিবে, অনেক ডিসিশনের ব্যাপার, তাই না? তারা অর্ধেক দিচ্ছে যারা জমা রাখছিল। তো এখানে বলা হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কলাপস করছে ডিউ টু ফ্রড ইন 2025,
মানে অতীতের ফ্রডের জন্য 25-এ আইসা কলাপস করছে। ডিউরিং অ্যান ইন্সপেকশন রেগুলেটরস রিভিউ অ্যান্ড অডিট পারফর্ম ইন 2022। এখন রেগুলেটর গেছে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, বাংলাদেশ ব্যাংক 2025-এ অডিট করতে গেছে। কোন অডিটটা? 2022 সালে কেউ একজন অডিট করে আসছে অডিটটা। উইদাউট প্রপার ডকুমেন্টেশন ইন্সপেক্টরস মাইট সে দ্য ফ্রড শুড হ্যাভ বিন অবভিয়াস। হ্যাঁ, বলতেছে যে আপনি 2022 সালে তো অডিট করছেন, তো আপনাকে বলে দিল যে আপনি কিন্তু 22 সালে এগুলো আপনি আইডেন্টিফাই করতে পারতেন, ধরতে পারতেন, এখন আপনি ধরেন নাই। এটা কিন্তু রেগুলেটর আপনাকে বলতে পারে ইন্সপেকশন করে। হাউএভার ইফ দ্য অডিট টিম ডকুমেন্টেড দেয়ার রিস্ক, এখন আপনার প্রোটেকশনটা কি হবে? আপনি 2022 সালে অডিট করছেন গ্লোবাল ইসলামী ব্যাংক, কেউ না কেউ তো অডিট করছে, তাই না? বা আরো কিছু কিছু ব্যাংকের নাম আমরা জানি আর কি। তো এটা যেহেতু পাবলিক ইনফরমেশন, তাই আমি বলতেছি, এগুলো কনফিডেন্সিয়াল ইনফরমেশন না। যেহেতু আমরা পেপার পত্রিকা নিউজ পেপারে জানি, দেখে আসছি, কনফিডেন্সিয়াল ইনফরমেশন, আমাদের তো কনফিডেন্সিয়ালিটি আছে, আমরা অনেক কিছু বলতে পারি না। এটা তো আমি পাবলিকলি বলতেছি আপনাদেরকে ক্লাসে, যদিও এটা উইদিন আওয়ার ক্লাস। দেখেন, এখন যদি আপনাকে বলে যে 2022 সালে আপনি অডিট করছেন, এখন ওই সময় আসলে এটা মানে ধরা 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 যেত এবং উচিত ছিল ধরা, অডিটর হিসেবে আপনার আইডেন্টিফাই করা। তখন আপনি কি করবেন? এখন আপনার প্রোটেকশন কি হবে? এখন আপনার প্রোটেকশন হবে, ইফ দ্য অডিট টিম ডকুমেন্টেড দ্য রিস্ক অ্যাসেসমেন্ট এভিডেন্স রিভিউ অ্যান্ড প্রফেশনাল জাজমেন্ট, দে ক্যান ডিফেন্ড দেয়ার কনক্লুশন প্রোভাইডিং দ্যাট দেয়ার অডিট ওয়ার্ক ওয়াজ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাট দ্যাট টাইম। এখন আপনি যদি ডকুমেন্টেশনগুলো শো করতে পারেন, দেখেন 2022 সালে কিন্তু আমি প্রপার রিস্ক অ্যাসেসমেন্ট করছি, কোথায় কোথায় রিস্ক আছে, কোথায় কোথায় রিস্ক নাই, এগুলো আইডেন্টিফাই করছি। কিভাবে করছেন দেখেন, দিজ আর মাই অডিট ডকুমেন্টস বা ওয়ার্কিং পেপার, এইভাবে আমি করছি। এইভাবে আপনি কিভাবে করছেন? আমাদের অডিটিং স্ট্যান্ডার্ডে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং এ গাইডলাইন দেয়া আছে কিভাবে অ্যাসেসমেন্ট করতে হবে, করছি। তা আপনি যে এগুলো করছেন, আপনার কি অডিট এভিডেন্স আছে? দেখেন, আমার অডিট এভিডেন্স আছে। কি পরিমাণ আছে? আমাদের অডিটিং স্ট্যান্ডার্ডে, ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং এ বলা আছে কিভাবে কি পরিমাণ অডিট এভিডেন্স নিতে হবে। দেখেন, নেওয়া আছে আমার, এই যে কপি। এরপরে প্রফেশনাল জাজমেন্ট, আমার পক্ষে তো ওই ব্যাংকের 100% অডিট করা সম্ভব না। আমি অনেক সময় অনেক কিছু প্রফেশনাল জাজমেন্ট অ্যাপ্লাই করছি। তা আপনি কেন জাজমেন্ট অ্যাপ্লাই করছেন? ওয়াই ডিডেন্ট ইউ কন্ডাক্ট 100% অডিট? 100% চেক করেন নাই কেন? আপনি এইসব জায়গায় জাজমেন্টাল হয়েছেন কেন? আপনাকে কনফার্ম হওয়া উচিত ছিল। আপনি বলবেন যে নো ভাই, অডিটিং স্ট্যান্ডার্ড বলছে অডিটরকে তুমি প্রফেশনাল জাজমেন্ট, ইউ ক্যান অ্যাপ্লাই ইউর প্রফেশনাল জাজমেন্ট এজ এ অডিটর, ইউ ডোন্ট নিড টু চেক 100%। তুমি প্রফেশনাল জাজমেন্ট অ্যাপ্লাই করবা, তোমার কনফার্ম হওয়ার দরকার নাই, তুমি রিজনেবল অ্যাসুরেন্স দিচ্ছ। এগুলা বাই ওয়ার্ল্ড ওয়াইড প্র্যাকটিস। তো আপনার প্র্যাকটিসটা ওই অনুযায়ী, আপনি কি যে আপনি জাজমেন্ট কোথায় কি অ্যাপ্লাই করছেন, ডকুমেন্টেশন আছে? হ্যাঁ, আমার ডকুমেন্টস আছে, দেখেন, এটা অ্যাজ পার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং। সো আপনি তো অডিট করছেন অডিটিং স্ট্যান্ডার্ড অনুযায়ী, এবং বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন আছে, বাংলাদেশের লোকাল ল আছে, আপনি এভরিথিং কমপ্লাই করে অডিট করছেন, আপনার কাছে অডিট ওয়ার্কিং পেপার আছে, আপনি এটা সাবমিট করছেন। সো আপনাকে সরাসরি আর দায়ী করা যাবে না, কারণ এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা 2022 সালে তৈরি করছে ম্যানেজমেন্ট। সারা বছর ধরে তৈরি করে আপনাকে দিছে, আপনি 1 মাস বা 2 মাস কাজ করছেন, স্যাম্পলিং করছেন, টেস্ট বেসিসে কাজ করছেন, কন্ট্রোল টেস্ট করছেন, আপনার টেস্টে ধরা পড়ে নাই, বিকজ এটা এমন ওয়েতে করছে, তারা এমন ভাবে করছে, এটা অডিটে ধরতে পারার কোথাও না। এবং আপনি অডিটর ম্যানেজমেন্টের কাছ থেকে কমিটমেন্ট নিয়ে আসছেন, রিপ্রেজেন্টেশন নিয়ে আসছেন, এগুলো অ্যাকুরেট এবং জেনুইন, এখানে কোনো রকম ফ্রড নাই। আপনি তখন ওগুলা সাবমিট করবেন। দেখেন, ম্যানেজমেন্ট আমাকে অ্যাসুরেন্স দিয়েছে, এখানে যদি কোনো ফ্রড থাকে, কোনো এম্বাজলমেন্ট থাকে, কোনো রকম অনিয়ম থাকে, ম্যানেজমেন্ট নিজেরাই বলছে ওরাই রেসপন্সিবল। তখন আপনি ওই ডকুমেন্টটা শো করে আপনি ডিফেন্ড করতে পারবেন, তখন আপনি বেঁচে আসতে পারবেন। আবার বলা হচ্ছে, স্ট্রং অডিট ডকুমেন্টেশন প্রটেক্ট অডিটর্স ফ্রম আনফেয়ার ক্রিটিসিজম এন্ড এনশিওর রেগুলেটরি ফেয়ারনেস। এই যে এখন আপনার এগেইনস্টে আপনার যদি অডিট ডকুমেন্টেশন থাকে, আপনি প্রপারলি অডিট করেন, তাহলে আপনার বিরুদ্ধে কেউ আনফেয়ার ক্রিটিসিজম করতে পারবে না। আপনি নিজেও তখন অ্যাকশন নিতে পারবেন, যে তুমি যে আমার এগেইনস্টে ক্রিটিসাইজ করতেছো, আমি অডিটর হিসেবে দায়িত্ব পালন করি, তুমি কিভাবে জানো? তুমি কি আমার ওয়ার্কিং ফাইল দেখছো, আমার ডকুমেন্টেশন দেখছো? সো আমি তো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে সবকিছু মেনটেন করছি। সো কেউ আনফেয়ার ক্রিটিসিজম করলে আপনি উল্টা অ্যাকশন নিতে পারবেন বেসড অন ইউর অডিট ডকুমেন্টেশন। বোঝা গেছে? সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে। ফর্ম এন্ড কন্টেন্ট অফ অডিট ডকুমেন্টেশন। তাহলে অডিট ডকুমেন্টেশন আপনি কিভাবে রাখবেন? এখনকার যুগে আপনি তো বস্তায় বস্তায় আপনি অডিট ডকুমেন্টেশন যদি রাখেন, আপনার অফিস তো সব কাগজপত্রে ভরে যাবে। আপনি কি অডিট ডকুমেন্টেশন সবসময় হার্ড কপি রাখবেন? না স্যার।
এই জন্য আপনাকে বলছে অডিট ওয়ার্কিং পেপার মাস্ট বি সাফিসিয়েন্টলি কমপ্লিট এন্ড ডিটেইল টু প্রোভাইড এ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য, আমি যে অডিট এঙ্গেজমেন্টটা ঠিকঠাক মতো পারফর্ম করলাম, কাজ করলাম, এটাকে বোঝানোর জন্য যতটুকু দরকার ততটুকুই আমি রাখবো আমার জাজমেন্ট অ্যাপ্লাই করে। বাট আপনাকে বলছে অডিট ডকুমেন্টেশনে কি কি থাকতে হবে, ক্লিয়ারলি এক্সপ্লেন্স হোয়াট অডিট প্রসিডিউরস, টাইমিং এন্ড এক্সটেন্ট। হ্যাঁ, আপনাকে থাকতে হবে যে আপনি অডিট কি, অডিট প্রসিডিউরে অডিটটা করছেন, আপনি কত সময় ধরে কাজ করছেন, আপনি কি পরিমাণ কাজ করছেন, কোনটা কত পার্সেন্ট চেক করছেন, কিভাবে করছেন, এই জিনিসগুলো আপনার থাকবে। ক্যাপচার্স আইডেন্টিফাইড রিস্ক এন্ড ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট, আপনি ডকুমেন্ট এনি হাই রিস্ক এরিয়া, আপনি যদি অডিট করার সময় কোনো এরিয়া আপনার কাছে রিস্কি মনে হয়, এখন একটা ব্যাংক এক বছরে 5,000 কোটি টাকা লোন ডিসবার্স করছে, আপনি অডিট করার সময় আপনার কাছে মনে হয়েছে যে এই ব্যাংকের 5,000 কোটি টাকা লোন ডিসবার্স করা ঠিক হয় নাই, এটা আপনি পটেনশিয়াল রিস্ক যদি মনে করেন, এটা আপনি ডকুমেন্টস করেন এবং এটা ম্যানেজমেন্টকে কমিউনিকেট করেন। একটা সময় পরে যখন ওই লোনের টাকা আদায় হবে না, ব্যাংকটা যখন দেউলিয়ার পথে থাকবে, তখন আপনাকে যখন বলে, তখন আপনি বলবেন দেখেন আমি আই রেজ দ্য রেড ফ্ল্যাগ, আমি তখন ম্যানেজমেন্টকে এটা কমিউনিকেট করছি এবং আমি এটা আমার রিপোর্টে মেনশন করছি যে এত পরিমাণ লোন, তাদের যে পরিমাণ ডেপোজিট আছে তার অনেক বেশি লোন দিয়ে দিছে এবং লোনগুলো পুয়ার কোয়ালিটি লোন ছিল, ঠিকঠাক মতো ডিউ ডিলিজেন্স না করে রাইট পারসনকে রাইট ফিগার রাইট লোন দেয়া হয় নাই। এই জন্য ব্যাংকের পটেনশিয়াল রিস্ক যে হতে পারে সেটা কিন্তু আমরা 2021 সালে 22 সালে আমরা কোয়েশ্চেন রেজ করছি, দেখেন ডকুমেন্ট দেখেন। তাহলে আজকে এসে যখন ওই কোম্পানির ওই ব্যাংক লোনগুলো আদায় করতে পারতেছে না, বিপদে পড়ে যাচ্ছে, তখন আপনাকে দায়ী করতে পারবে না, বিকজ আপনি যে তখন ফ্ল্যাগ রেজ করছেন, কোশ্চেন রেজ করছেন, এটা আপনার কাছে ডকুমেন্টস আছে, আপনি দেখাইতে পারতেছেন। রিফ্লেক্ট সিগনিফিকেন্ট অডিট এভিডেন্স এন্ড জাজমেন্ট অ্যাপ্লাইড। সো আপনি কি অডিট ফাইন্ডিংস গুলো রেকর্ড করে রাখবেন, আপনার প্রফেশনাল জাজমেন্ট কোথায় কি করছেন এগুলো সব রাইখা দিলেন। এখন আসেন আবার আপনার ডকুমেন্টস এক্সেপশনস, ডেভিয়েশন এন্ড প্রবলেম এরিয়া, আপনি হাইলাইট করবেন আনএক্সপেক্টেড রেজাল্ট। অডিট করার সময় আপনি আনএক্সপেক্টেড কিছু পাইতে পারেন, আপনি এক্সপেক্ট করছেন যে কোম্পানিটা খুব ভালো, কিন্তু আপনি খারাপ, আপনি আনএক্সপেক্টেড কিছু পেয়ে গেলেন, কোনো ইস্যু পাইলেন, সেটা আপনি ঠিকঠাক মতো ডকুমেন্টস করবেন। এগুলো আপনার ফার্দার রিভিউ করা লাগতে পারে, কারণ আপনি নর্মাল জিনিসগুলো নর্মাল রিভিউ করলে হবে, আপনি যদি আনএক্সপেক্টেড কিছু পান, অ্যাবনর্মাল কিছু পান, ওইটা আপনি আবার চেক করবেন, আবার রিভিউ করবেন। Then includes conclusion that are not self-evident from work performed. Provide clear justification for audit conclusion, especially in complex area where the reasoning is not immediately obvious from the procedures alone. তাহলে আপনাকে ক্লিয়ার জাস্টিফিকেশন ওগুলোও প্রোভাইড করতে হবে, থাকতে হবে। অ্যালাইন উইথ অডিট মেথোডোলজি অ্যান্ড টুলস ইউজ, এনশিওর ডকুমেন্টেশন ফলোজ প্রফেশনাল স্ট্যান্ডার্ড। আপনি অডিট ডকুমেন্টেশন রাখতেছেন কিন্তু অডিটের সাথে কোনো সম্পর্ক নেই, আননেসেসারি বস্তায় বস্তায় ওয়ার্কিং পেপার ডকুমেন্টস রাখতেছেন, হবে না। আপনাকে প্রফেশনাল স্ট্যান্ডার্ডের সাথে অ্যালাইন করে ডকুমেন্টস মেনটেন করতে হবে। আপনি অডিট মেথোডোলজি আপনার কি ছিল, আপনার টেকনোলজি বা টুল কি ইউজ করছেন অডিটে, ওগুলোর সাথে অ্যালাইন করে আপনি অডিট ডকুমেন্টেশনগুলো রাখবেন। আপনার অডিট মেথোডোলজি ছিল একরকম, অডিট ওয়ার্কিং পেপার আরেক রকম, হবে না। তো আমি ভাই কাজটা করব প্ল্যান করছি এভাবে, কিন্তু আমার ডকুমেন্টস দেখছি আরেকভাবে, তার মানে আমি কি যেভাবে প্ল্যান করছি এভাবে কাজ করি নাই। আচ্ছা, হোয়াট অডিট ফাইল শুড কন্টেন, অডিট ফাইলে আমার কি কি থাকবে, অডিট ফাইলে আমার কি কি থাকবে আমরা যদি এক্সাম্পল হিসেবে বলি, এটা আমি একটু স্কিপ করে যাই, একটু ডিটেইলে দেখাবো, এটা থিওরি আপনারা পড়ে নেবেন। এই যে অডিট ওয়ার্কিং পেপারে আমার কি থাকবে, অডিট ফাইলে আমার কি কি থাকবে, আমার কারেন্ট ফাইল পার্মানেন্ট ফাইল আছে, এটা আমি পরে দেখাচ্ছি। বাট একটা অডিট ওয়ার্কিং ফাইলে আমার কি কি থাকবে, ক্লায়েন্টের নাম থাকবে, ব্যালেন্স শিট ডেট থাকবে, ফাইল রেফারেন্স থাকবে, হ্যাঁ কে ফাইলটা তৈরি করছে, ওয়ার্কিং পেপারটা তৈরি করছে, সাবজেক্ট অফ দ্য অডিট ওয়ার্কিং পেপার, এই জিনিসগুলা, এই যে এখানে যে পয়েন্টগুলো আছে সবগুলো একটা ওয়ার্কিং পেপারে থাকবে। আমরা যদি একটা ওয়ার্কিং পেপারের স্যাম্পল দেখি এরপরে, এই যে এটা একটা অডিট ওয়ার্কিং পেপার, এটা আপনি অডিট করতে গিয়ে কোনো একটা প্রতিষ্ঠানে আপনি কাজ করতেছেন, আপনি অডিটর, আপনাকে অডিট টিমে পাঠানো হলো, আপনি অডিট টিম মেম্বার। একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে অনেকগুলো আইটেম থাকে, ফিক্সড অ্যাসেট থাকে, কারেন্ট অ্যাসেট থাকে, রিসিভেবল থাকে, পেয়েবল থাকে, ইনভেন্টরি থাকে, অনেকগুলো আইটেম থাকে না ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে। জি স্যার থাকে। আজকে কি শুধু আপনি আছেন নাকি, বাকিরা কই আছে আর কেউ? আছি স্যার। আচ্ছা জি স্যার, স্যার। স্যার আছি। মানে তো হবে না, শুনতে হবে, কষ্ট করে ক্লাস করতেছেন, পার্টিসিপেট করেন, আপনাদের কোয়ারি টোরি থাকলে জানান।
দেখেন, আপনি একটা অডিট টিমে অডিট করতে গেছেন কোন একটা প্রতিষ্ঠানে। হ্যাঁ, আমি বেশিরভাগ ব্যাংক দিয়ে এই ইয়ে দিচ্ছি আপনাদেরকে, এই উদাহরণ দিচ্ছি, বুঝতে যেহেতু সুবিধা হয়। বা যে কোনো প্রতিষ্ঠানে আপনি অডিট করতে গেলেন, আপনার ম্যানেজার বা আপনার টিম মেম্বার আপনাকে বললো যে তুমি ভালো করে চেক করবা, তোমার দায়িত্ব হচ্ছে ব্যালেন্স শিটে যে পেয়েবল আছে কোম্পানির, 100 কোটি টাকা পেয়েবল আছে, এটা কি আসলে আদৌ পেয়েবল কিনা তুমি চেক করে দেখবা। তখন আপনি ওর পেয়েবলটা যে চেক করছেন এটার উপর আপনি একটা ওয়ার্কিং পেপার তৈরি করবেন, কারণ আপনি পেয়েবলটা যে চেক করছেন এটা প্রমাণ করবে কে, কি দিয়ে প্রমাণিত হবে পরে আপনি যে কাজ করছেন এটার উপরে? ওয়ার্কিং পেপার স্যার। ওয়ার্কিং পেপার দিয়ে। তাহলে এটা হচ্ছে একটা স্যাম্পল ওয়ার্কিং পেপার। এই দেখেন, সাবজেক্ট হচ্ছে কি এক্সাম্পল, ক্লায়েন্টের নাম কি এক্সাম্পল লিমিটেড। আপনি একটা অডিট ফার্ম থেকে যেখানে কাজ করতে গেছেন কোম্পানিতে, ওই কোম্পানির নাম হচ্ছে এক্সাম্পল লিমিটেড। সাবজেক্ট কি পেয়েবল, আপনি পেয়েবলের উপর কাজ করতেছেন। ওই ব্যালেন্স শিটের লাস্ট ডেট কবে, 31 ডিসেম্বর, একটা ইয়ার ধরলেন। এই ওয়ার্কিং পেপারটা তৈরি করছে যে, তার নাম কি পিসি। এই ওয়ার্কিং পেপারটা আপনি তৈরি করছেন, কিন্তু আপনার আরেকজন সিনিয়র রিভিউ করে দেখবে আপনি এটা ঠিকঠাক মতো করছেন কিনা, বা ভুল থাকলে সে কারেকশন করে দিবে, আপনাকে হেল্প করবে। যে ভদ্রলোক রিভিউ করছে তার নাম হচ্ছে এডি। এবার আসেন, আপনি প্রথমে ওয়ার্কিং পেপারের উপরে লিখে দিবেন যে আপনার এই ওয়ার্কিং পেপারটা তৈরি করার পিছনে অবজেক্টিভ কি, এই পেবলটা চেক করার আপনার অবজেক্টিভ কি। নিশ্চয়ই তো কোনো একটা অবজেক্টিভ আছে, অবজেক্টিভ ছাড়া কি আমরা কোনো কাজ করি? না স্যার। করি না। তাহলে স্যার আমার এই পেয়েবলটা অডিট করার উদ্দেশ্য হচ্ছে টু এনশিওর পেয়েবল লেজার ব্যালেন্সেস ফেয়ারলি স্টেটেড, মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ব্যালেন্স শিটে পেয়েবলের যে ফিগারটা আছে এটা ঠিকঠাক মতো আসছে কিনা এটা এনশিওর করাই হচ্ছে আমাদের চেক করার, এই পেয়েবলের উপর অডিট করা, চেক করার এবং ওয়ার্কিং পেপার তৈরি করার মূল উদ্দেশ্য। কারণ পেয়েবল ব্যালেন্স শিটে আছে 100 কোটি, এটা তো 110 কোটি হইতে পারে, আবার 90 কোটি হইতে পারে, ভুল হইতে পারে না। তাহলে 100 কোটি যেটা দেখাচ্ছে আসলে এই ফিগারটা কারেক্ট আসছে কিনা, এটার জন্যই তো আমার এই চেক ভেরিফিকেশন যা কিছু হওয়ার। তো এটাই আমার উদ্দেশ্য। আপনি কি কাজ করছেন এটার জন্য আপনার ওয়ার্কিং পেপারে থাকতে হবে, আপনি পেয়েবলটা চেক করার জন্য করছেন, আপনি সিলেক্টেড এ স্যাম্পল অফ ট্রেড পেয়েবল অ্যাজ এট, এই ডেটে আপনি কিছু স্যাম্পল চেক করছেন পেয়েবলের। কারণ পেয়েবলের তো অনেকগুলা ট্রানজেকশন হয়। পেয়েবল এরাইজ হয় কিসের থেকে, পারচেস থেকে নাকি সেলস থেকে? পারচেস থেকে স্যার। পারচেস থেকে। পারচেস থেকে। তাহলে purchase সারা থেকে। বছর ধরেন 12 মাসে 10টা করে 120টা ট্রানজেকশন হলো পারচেস থেকে, ওইখান থেকে আপনি 10টা পারচেস নিয়ে দিলেন, দেখলেন ক্রেডিটে যেগুলা, বকেয়াতে বাকিতে যেগুলা হলো, আপনি ঠিক করলেন 10টা পারচেসের ভাউচার দেখবেন, ইনভয়েস দেখবেন, সব চেক করবেন, নিলেন আপনি। এরপর রেজাল্ট আসলো কি, আপনি রেজাল্টে দেখলেন যে 4,975 পাউন্ড, 4,975 পাউন্ডে একটা ভুল পাইলেন। এটা কি, এটা পেয়েবলটাকে বেশি দেখানো হয়েছে 4,975। তাহলে আপনি পেয়েবলটা আপনার হিসাবে, ওরা অ্যাকাউন্টসে যা দেখাচ্ছে আপনি দেখতেছেন যে 4,975 পাউন্ড বেশি দেখানো হয়েছে। তাহলে আপনি কি করবেন, 4,575 পাউন্ড কমাই দিতে বলবেন না ম্যানেজমেন্টকে? জি স্যার। তো কমাই দিতে জি হলে স্যার। কি দিয়ে দিতে হয়? অ্যাকাউন্টস যদি আমরা কোনো কিছু বাড়াতে যাই, কমাতে যাই, আমাদেরকে কাজ শুরু করতে হয় কই থেকে, কি দিয়ে? জার্নাল এন্ট্রি দিয়ে। কি দিয়ে? জার্নাল এন্ট্রি। জার্নাল এন্ট্রি দিয়ে জার্নাল। তাহলে পেয়েবল যেহেতু বেশি হয়ে গেছে, পেয়েবল কমাতে হলে পেয়েবলকে কি করতে হবে, ডেবিট না ক্রেডিট? ডেবিট ডেবিট ডেবিট। করা লাগবে। তো পেয়েবল বেড়েছিল মানে কি, পারচেজ বেশি দেখানো হয়েছিল। তাহলে পারচেজকে আমরা যখন বেশি দেখানো ছিল তখন কি করছিলাম, পারচেজ ডেবিট করছিলাম, পেয়েবল ক্রেডিট করছিলাম। এখন যদি ওই পারচেজটা আমরা বাদ দিয়ে দিতে চাই তাহলে আমরা উল্টা করতে জি হবে না, স্যার পারচেজকে ক্রেডিট করতে হবে না? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে আপনি অডিটর হিসাবে কাজ করে $4,975 ভুল পাইছেন, এখন ম্যানেজমেন্টকে বলছেন যে এই জার্নালটা, এইটা হচ্ছে তোমার কারেক্টিভ জার্নাল, এই অ্যাডজাস্টমেন্টটা তোমরা দিয়ে দাও। এবার আপনি যখন এটা অডিট করে এটা আইডেন্টিফাই করলেন, ম্যানেজমেন্টকে কমিউনিকেট করলেন, ম্যানেজমেন্ট আপনার সাথে এটা এগ্রি করলো, এগ্রি করে $4,975 তারা অ্যাডজাস্টমেন্ট দিয়ে দিল অ্যাকাউন্টসে, বেসড অন ইউর ওয়ার্কিং পেপার, বেসড অন ইউর অবজারভেশন। তাহলে কি আপনার অবজারভেশন থাকবে? না স্যার। থাকবে না। এইভাবে অডিট হয়। এখন ম্যানেজমেন্ট কোনো কারণে $4,975 আপনি যেটা আইডেন্টিফাই করে দিয়েছেন সেটা অ্যাডজাস্টমেন্ট দিল না, তাহলে আপনি এটা কি করবেন, আপনি যখন অডিট অপিনিয়ন দিবেন তখন এই ফিগারটা যদি আপনার কাছে ম্যাটেরিয়াল হয়, আপনি মনে করেন যে এই ফিগারটার কারণে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের রেজাল্ট এদিক সেদিক হয়ে যাচ্ছে,
এটা খুবই ইম্পর্টেন্ট ছিল এই ফিগারটা অ্যাডজাস্টমেন্ট দেওয়া, তখন আপনি এটা অডিট রিপোর্টে মেনশন করে দিবেন। অডিট অপিনিয়নে আপনি এটা উঠাই দিবেন যে এভাবে ম্যানেজমেন্টের পেয়েবল একটা ভুল আছে, এই পেয়েবলে এত টাকা ভুল হওয়ার কারণে পারচেজ এত টাকা বেড়ে গেছে, কোম্পানির পারচেজ এত টাকা বেড়ে যাওয়ার কারণে প্রফিট এত টাকা কমে গেছে, এবং পেয়েবল এত টাকা বেড়ে যাওয়ার কারণে কোম্পানির কারেন্ট লায়াবিলিটির পরিমাণও বেড়ে গেছে, আসলে এটা এত টাকা হবে না। তাহলে আপনি এই অপিনিয়নটা আপনার অডিট রিপোর্টে দিয়ে দিলে তাহলে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ইউজার যারা, তারা দেখে বুঝবে যে এই কোম্পানির যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এখানে অডিটর ফ্ল্যাগ রেজ করছে, অডিটর বলছে তাদের যা প্রফিট হয়েছে এই প্রফিটটা জেনুইন প্রফিট না, বিকজ তারা পারচেসটা বেশি দেখিয়েছে $এত। এখানে তো আমি কম ব্রড দেখালাম, এটা অনেক বেশি হতে পারে। আবার কোম্পানির লায়াবিলিটি পাশে যে পেয়েবল আছে, পেয়েবলটাও যা হওয়ার কথা তার থেকে ওরা বেশি দেখাচ্ছে কোম্পানি, এই যে অডিটর তাদের অডিট রিপোর্টে বলে দিছে। ঠিক আছে, ক্লিয়ার সবাই? জি স্যার, বুঝছি। এখানে দেখেন আপনি ওয়ার্কিংটাকে আরেকটু ডিটেইল করছে, আপনি এ লিমিটেড বি লিমিটেড দুইটা পার্টি চেক করছেন, তারা লেজার অনুযায়ী কত টাকা, তাদের স্টেটমেন্টে কত টাকা, আপনি ডিফারেন্স পাইছেন কত টাকা, ভুল পাইছেন কত টাকা, আপনি এটা ওয়ার্কিং পেপারে রেখে দিলেন। ওয়ার্কিং পেপারে কি কি থাকে, এই যে ক্লায়েন্টের নাম থাকে, ব্যালেন্স শিট ডেট থাকে, এগুলো যে সব এখানে আছে। এই যে আমরা এখান থেকে স্টার্ট করি যে 1, হ্যাঁ এই যে 2, এই 1 এর সাথে ওইখানে 1 মিলাবেন, এই যে 1, এই যে নেম অফ দ্য ক্লায়েন্ট, হ্যাঁ 2 হলো কি ব্যালেন্স শিট ডেট, দেখেন 2 কোথায়, যে 2 ব্যালেন্স শিট ডেট, এভাবে এটা মিলালে আপনারা বুঝে যাবেন। এখানে যা যা আছে এটাই একটা ওয়ার্কিং পেপারের কন্টেন্ট আর কি, এই জিনিসগুলো একটা ওয়ার্কিং পেপারে থাকে। এবার অটোমেটেড ওয়ার্কিং পেপারস, আমরা কি এখন আগেকার মতো আমরা আসলে ম্যানুয়াল অনেক কিছু রাখবো না, আমাদের এখন সবকিছু অটোমেশন হয়ে গেছে। আমরা এখন চাইলে আমরা অডিট সফটওয়্যার ইউজ করি, অডিটের সময় আমরা ম্যানুয়ালি অনেক সময় অনেক কিছু আর পেপারপত্র ওয়ার্কিং পেপার নাও রাখতে পারি। আপনি যে কোম্পানিতে গেছেন ওই কোম্পানিটা পেপারলেস কোম্পানি, তারা নিজেরাই ডকুমেন্টস হার্ড কপি মেনটেন করে না। তো আপনাকে যদি আপনি যদি বলেন আমাকে সব প্রিন্ট দেন, প্রিন্ট দিয়ে খুলে দিতে পারবেন? প্রিন্টিং ডকুমেন্ট দেখে আপনার অডিট শেষ করা পসিবল হবে? দেখা যাচ্ছে না তাদের স্যার। সিস্টেমে তাদের প্রসেসে অ্যালাও করে না প্রিন্ট দেওয়ার জন্য। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে ডিজিটালি সবকিছু মেনটেন করতে হবে, অডিট ওয়ার্কিং পেপার। তাহলে অটোমেটেড ওয়ার্কিং পেপারসও আমাদের মেনটেন করার স্কোপ আছে, এবং এটার অ্যাডভান্টেজ অনেক বেশি। আপনাকে যদি আমি কোনো কাজ বলি, আপনি এটা খাতার মধ্যে ঘর এঁকে ক্যালকুলেটর টিপে টিপে এই ম্যাথটা করেন, এই কাজটা করেন, এই জার্নালগুলো করেন। আবার আপনাকে যদি আমি একটা ল্যাপটপ দিয়ে বলি আপনি এক্সেলে করেন, তাহলে হুইচ ওয়ান উইল বি কারেক্ট? এক্সেলেরটা স্যার নাকি এক্সেল। এক্সেলেরটা? তাহলে অটোমেটেড, দেখেন যদি কোনো কিছু অটোমেটেড হয় তাহলে কিন্তু এটার বেনিফিট অনেক বেশি, কারণ এটা অনেক ইজিয়ার, এটা অনেক ইভেন চিপও। আপনার 10 জন লোক যদি খাতাপত্র লিখে লিখে যে কাজ করে, একজন এক্সেলে এই কাজ করে ফেলতে পারে না? জি স্যার। তাহলে অটোমেটেড ওয়ার্কিং পেপারের বেনিফিট অনেক বেশি, এটা আমরা বুঝে ফেলছি না? জি স্যার। আচ্ছা, অডিটে আমাদের ওয়ার্কিং পেপার, আমরা 2 ধরনের ওয়ার্কিং ফাইল মেনটেন করি, একটা হচ্ছে পার্মানেন্ট অডিট ফাইল, একটা হচ্ছে কারেন্ট অডিট ফাইল। একটা ক্লায়েন্টের জন্য, একটা কোম্পানির জন্য আমাদের পার্মানেন্ট একটা ফাইল থাকে। এখন ধরেন প্রাইম ব্যাংক পিএলসি, এই ব্যাংকটা আমরা অডিট করি, এখন আমরা 3 বছর অডিট করতেছি। তাদের মেমোরেন্ডাম অফ আর্টিকেল অ্যাসোসিয়েশন কিছু ডকুমেন্টস আছে, আমরা একটা পার্মানেন্ট ফাইলে মেনটেন করি। 3 বছর পরে যদি আমরা আবার অডিট করি, আরো 3 বছর অডিট করি, প্রতি বছর আমাকে আর জিনিসগুলো নিতে হবে না, আমি একটা ফাইলে এগুলো পার্মানেন্টলি রেখে দেবো। যখনই আমার কোনো অডিট টিম যাবে ওই ডকুমেন্টগুলো রিভিউ করে সে যেতে পারবে, এবং সেম ডকুমেন্ট, সিমিলার ডকুমেন্ট ক্লায়েন্ট থেকে আবার নিতে হবে না, ব্যাংক থেকে। এটা তো আমার আগেই ফাইল করা আছে। তাহলে যে ডকুমেন্টসগুলো পার্মানেন্টলি আমি একটা ফাইলে সবসময় রেখে দেবো একটা ক্লায়েন্ট, ওটাকে পার্মানেন্ট অডিট ফাইল বলে। তাহলে আমরা প্রত্যেকটা অডিটের জন্য 2 ধরনের অডিট ফাইল মেনটেন করি, একটা কারেন্ট অডিট ফাইল, একটা পার্মানেন্ট অডিট ফাইল। তাহলে পার্মানেন্ট ফাইলে যেটা থাকে এটা সবসময় পার্মানেন্টলি আমরা মেনটেন করি, আর কারেন্ট ফাইল প্রত্যেক বছর নতুন করে আলাদা আলাদা একটা ফাইল হয়। কারণ প্রত্যেক বছর কোম্পানির অ্যাকাউন্টস চেঞ্জ হয় নাকি আগেরটা থাকে অ্যাকাউন্টস? স্যার চেঞ্জ হয়। তো চেঞ্জ হলে আমার কারেন্ট ফাইলও চেঞ্জ হবে, আর পার্মানেন্ট যেটা তো আর চেঞ্জ হবে না, এটা কোম্পানির নাম, এটা কি চেঞ্জ হবে জীবনে? না স্যার। হওয়ার চান্স নাই। তাহলে এগুলো পড়ে নেবেন যে কি কি পার্মানেন্ট ফাইলে থাকে, কি কি কারেন্ট ফাইলে থাকে। কারেন্ট ফাইলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থাকবে, চেকলিস্ট থাকবে, কারণ প্রত্যেক বছর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তো নতুন থাকে, চেকলিস্টও নতুন থাকে। তাহলে এগুলো পড়ে নেবেন, এগুলো আমাদের কারেন্ট ফাইলে থাকে, ওগুলো পার্মানেন্ট ফাইলে থাকে। সেফ কাস্টোডি এন্ড রিটেনশন অফ ডকুমেন্টেশন,
এখন আসেন, assurance provider should retain documents for a certain period of time. Documents must be kept secure during this period due to confidentiality requirement. এখন কথা হচ্ছে, আপনি যখন কোনো জায়গায় অডিট করতে যাবেন কোনো কোম্পানির, ওই অডিট ডকুমেন্টেশন গুলা কি আপনি অডিট করে এসে এরপরে কি আপনি ডেস্ট্রয় করে ফেলবেন, আগুন লাগিয়ে পোড়ায় ফেললেন বা কেজিতে বিক্রি করে দিলেন অডিট ওয়ার্কিং পেপার, তাই না? স্যার এগুলো কি বলেন সিকিউর আপনারা, কি করবেন? স্যার এগুলো সেভ করে রাখবো। আমরা অ্যাসুরেন্স প্রোভাইডার শুড রিটেন ডকুমেন্টস ফর এ সার্টেন পিরিয়ড অফ টাইম। কত টাইম রাখবো, কত পিরিয়ড স্যার রাখবো? স্যার মিনিমাম 12 5 বছর। বছর মনে হয় স্যার। স্যার 12 এই তো 12 বছর বুঝে ফেলছি। অডিটিং স্ট্যান্ডার্ডে কোনো টাইম বলা নাই, বলছে সার্টেন পিরিয়ড অফ টাইম, ইট ইজ ইউর প্রফেশনাল জাজমেন্ট। আপনার প্রফেশনাল জাজমেন্ট, আপনি আপনার ওয়ার্কিং পেপার কত বছর রাখবেন এটা আপনাকে ডিসাইড করতে বলছে। অডিটিং স্ট্যান্ডার্ডে কোথাও কোনো টাইম পিরিয়ড বলা নাই, এই জন্য বলছে সার্টেন পিরিয়ড অফ টাইম, বা যেটা আপনি সিকিউর রাখবেন, কনফিডেন্সিয়াল রাখবেন, আপনি যার তার কাছে অডিট ডকুমেন্টস গুলো দেখাইতে পারবেন না। একটা কোম্পানির ডকুমেন্ট যদি আপনি একটা কোম্পানিকে দেখাই দেন, তাহলে একজনের সিক্রেট অনেক কিছু আরেকজন জেনে যাবে না? জি স্যার। আচ্ছা, এবার সার্টেন পিরিয়ড অফ টাইম বলতে আমরা কত বছর রাখি, যেহেতু আমাকে কোনো টাইম ফ্রেম বলে নাই, তখন আমরা কি করি, আমরা সাধারণত, আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন, আমি 12 বছর রাখার পক্ষে। 12 বছর রাখার পক্ষে কেন? যুক্তিটা কি, আমার জাজমেন্টটা কি? আমাদের দেশে একটা আইন আছে, কোম্পানি আইন 1994, নাম শুনছি না? জি স্যার। জি স্যার। কোম্পানি আইন 1994 সেকশন 181(5)-এ কোম্পানিকে বলছে, এটা অডিটর কেনা, কোম্পানিকে বলছে তুমি তোমার বুকস অফ অ্যাকাউন্টস, রেকর্ড, লেজার্স, বাউচার এগুলা 12 বছর ধরে মেনটেন করবা। কাকে বলছে? অডিটর কেনা, কোম্পানিকে? কোম্পানিকে। কোম্পানিকে, কোম্পানি কোম্পানিকে। এখন কোম্পানিকে 12 বছর রাখতে বলছে, তার লেজার, বই খাতা, তাহলে আমি তো অডিটর, আমি তো কোম্পানি না, তাহলে আমি কেন 12 বছর রাখবো? যুক্তিটা হচ্ছে, কোম্পানিকে বলছে মানে 12 বছরের মধ্যে কোম্পানির বিরুদ্ধে কেউ যদি মামলা মোকদ্দমা করে, তাহলে কোম্পানি ওই ফাইলপত্র দেখাতে বাধ্য, কারণ আইনি বলছে 12 বছর। এখন একটা কোম্পানিকে, এখন হলো 2026 সাল, বলল যে 2015 সালের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, বিল, বাউচার, লেজার সব নিয়ে আপনি কোর্টে নিয়ে হাজির হন। কোম্পানি তখন বলল যে আমার কাছে ডকুমেন্টস গুলা নাই। তখন যারা চাইতেছে তারা বললো যে কেন নাই, কোম্পানি আইনে বলা আছে আপনাকে 12 বছর রাখতে হবে, আমি তো 11 বছর আগের ডকুমেন্ট চাচ্ছি আপনার কাছে, সো আপনি কেন দেখাইতে পারতেছেন না, আপনার বিরুদ্ধে অ্যাকশন হবে। হইতে পারে না? স্যার পারে। জি স্যার, হতে জি পারে। স্যার এখন আপনাকে কোম্পানিকে বললো যে এই আপনি 2000 সালের বুকস নিয়ে আসেন, তখন কোম্পানি বললো যে ভাই, কোম্পানি ওই সময়ের বুকস তো আমি ডেস্ট্রয় করে ফেলছি, কারণ কোম্পানি আমাকে বলছে 12 বছর রাখার জন্য। তাহলে আপনি আমার কাছে 26 বছর আগের ডকুমেন্ট চাচ্ছেন, এটা কি সম্ভব? আমি তো এটা রাখতে পারবো না, রাখি নাই, কারণ আমাকে আইন যত বছর বলছে অত বছর রাখছি। এই জন্য এখন 12 বছরের মধ্যে কোনো কিছু নিয়ে যদি কোম্পানির কোনো ইস্যু রেজ হয়, ওইটার সাথে দেখা যাচ্ছে বলবে যাচ্ছে ঠিক আছে, কোম্পানি কি করছে না করছে, ওই বছর অডিটর কি করছে, অডিটরকে একটু ডাক দাও। তো অডিটর চিন্তা করছে, অডিটর তো সব অডিট ওয়ার্কিং পেপার, ডকুমেন্ট সব কিছু সব কেজিতে বিক্রি করে ফেলছে, তাহলে অডিটরও ফাঁসবে। তাহলে কোম্পানিকে যদি 12 বছর পর্যন্ত কোয়েরি করতে পারে, তাহলে কোম্পানির সাথে তো ওই ইয়ারগুলোর সাথে প্রত্যেক বছর অডিট রিলেটেড ছিল, তাহলে কোম্পানিকে যদি কোয়েরি রেজ করে, তাহলে অডিট নিয়েও কোয়েরি রেজ হইতে পারে। এই জন্য ওইটা মাথায় রেখে, মানে হতে পারে, ওটা চিন্তা করে কোম্পানিকে যেহেতু 12 বছর বলছে, তাহলে আমিও 12 বছর রাখবো। 12 বছরের বেশি আমি রাখবো না, কারণ 12 বছরের বেশি তো কোম্পানিও রাখতে বাধ্য না, এবং 12 বছরের আগে জিনিস নিয়ে কোয়েরি হওয়ার চান্স অনেক কম। এখন তাহলে আরো বেশি রাখা যাবে কিনা, আরো বেশিও আপনি রাখতে পারেন, ইট ইজ ইউর ডিসিশন, ইউর জাজমেন্ট। কোম্পানিও চাইলে 300 বছরও সে রাখতে পারে, কিন্তু আইনে বলছে কমপক্ষে 12 বছর রাখতে হবে। তাহলে এই জন্য আমরা অডিটররাও মনে করি আমাদের অডিট ডকুমেন্টেশন বা ওয়ার্কিং পেপারটা 12 বছর রাখা যেতে পারে। এটা হচ্ছে আমাদের একটা অপিনিয়ন, ওটার বেসিসে আমি আপনাদেরকে এই স্লাইডটা করছি। এটা ঠিক এক্স্যাক্টলি এইভাবে ম্যানুয়ালি পাবেন না।
ওনারশিপ অফ এন্ড রাইট অফ অ্যাক্সেস অফ ডকুমেন্ট। আপনি যে অডিট করে অডিট ওয়ার্কিং পেপার বা অডিট ডকুমেন্টেশন বানান, এটা এগুলার মালিক কে, আপনি নাকি কোম্পানি? কোম্পানি স্যার স্যার আবার বলবেন। অডিটর। আমি কষ্ট করে অডিট করলাম, অডিট করে আমি ওয়ার্কিং পেপারগুলো তৈরি করলাম, বানালাম, এগুলোর মালিক অবশ্যই আমি। অনারশিপ এগুলোর অবশ্যই আমার। এগুলো আমার অফিসে এনে আমি ফাইল করে রেখে দেবো, কারেন্ট ফাইলে, পার্মানেন্ট ফাইলে, তাই না? জি জি স্যার। স্যার। এখন আমি অডিট রিপোর্টে একটা নেগেটিভ অপিনিয়ন দিয়েছি, অডিট রিপোর্ট কোয়ালিফাই করে আসছি, এরপরে ম্যানেজমেন্ট চ্যালেঞ্জ করলো আপনি যেটা দিচ্ছেন এটা ভুল, এটা ঠিক নাই। তখন আসেন আমরা মিটিং করি, মিটিং করে তখন আপনি ওয়ার্কিং পেপারটা ক্লায়েন্টকে দেখাতে পারবেন এবং দেখাতে হবে আপনাকে। আপনি কিসের বেসিসে করছেন, আপনি বেসিস দেখাবেন না, আপনি তো মুখে কথা বললে হবে না। বাট এটার ওনারশিপ হচ্ছে আপনার। এবার আসেন আপনি অডিট শেষ করে যে অডিট রিপোর্টটা দিবেন, অডিট শেষ করার আগে পর্যন্ত অডিট রিপোর্টটার ওনারশিপ আপনার। যখন আপনি অডিট রিপোর্টটা সাইন করে ক্লায়েন্টকে দিয়ে দিবেন, তখন এটা ওনাদের হয়ে যাবে। তো যতক্ষণ ইস্যু করবেন না ততক্ষণ ওনারশিপ আপনার। যখন ইস্যু করে তাদেরকে দিয়ে দিলেন, আপনিই করছেন ঠিক আছে, তখন এটা পাবলিক হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য বলতেছে ওয়ার্কিং পেপার বিলং টু দ্য অ্যাসুরেন্স প্রোভাইডার, মানে অডিটর। আর অডিট রিপোর্ট ওয়ান্স ইস্যুড, আপনি যখন সাইন করে ইস্যু করে দিয়ে দিবেন, তখন বিলংস টু দ্য ক্লায়েন্ট। এটাকে এখানে একটু ডিটেল আলাপ করা হয়েছে। তো আমি স্যাম্পল কোয়েশ্চেন গুলাকে ডিটেল যাচ্ছি না, এগুলো আপনারা একটু পড়ে নিয়েন। আমি যদি একটু কুইক যাই তাহলে আরেকটা চ্যাপ্টার আপনাদেরকে একটু আমি কুইকলি শেষ করে দিতে পারবো। স্যাম্পল কোয়েশ্চেন গুলো এগুলো আনসারও আছে, কোয়েশ্চেন আছে, এটা আপনাদেরকে দিয়ে দিলে আপনারা পড়ে নিয়েন। ঠিক আছে, পারবেন না? স্যার পারবো। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি পরে আরেকটা চ্যাপ্টার একটু কুইকলি ট্রাই করি। আসেন তো আপনারা ধৈর্য ধরে, স্যার আছে। জি স্যার। স্টার্ট করবো একটা চ্যাপ্টার। জি স্যার। জি তো দেখেন এই চ্যাপ্টার গুলো নিয়ে ডিসকাশন করলে 3 ঘন্টা ডিসকাশন করা যাবে। একটু কুইকলি শেষ করা গেলে আপনারা একটু বেসিক জানলে নিজেরা পড়ে বুঝবেন, জেনে যাবেন। আমার মনে ডকুমেন্টেশন নিয়ে আপনাদের একটা বেসিক আইডিয়া তো মোটামুটি হয়ে গেছে। জি স্যার জি বুঝছি। স্যার। স্যার যদি ক্লাস না নেওয়া হয়, পরবর্তী যে চ্যাপ্টার গুলো বেঁচে থাকবে ওগুলো ক্লাস স্লাইড গুলো কি প্রোভাইড করা যাবে মানে বাই এনি চান্স? আমার পার্টের যে স্লাইড গুলো আছে আমি সবগুলো আপনাদেরকে প্রোভাইড করব, শেয়ার মাধ্যমে দিয়ে দেব। আমার আর বেশি বাকি নাই, আমার চ্যাপ্টার আছে আর 2টা। এখন একটা শেষ করে দিচ্ছি, আরেকটা আছে, এটা ভেরি স্মল, একদম ছোট্ট। ওইটা আপনারা নিজেরাই, আমি স্লাইড গুলো পড়ে দিলে আমরা আধা ঘন্টা পরে শেষ হয়ে যাবে। এখন যে চ্যাপ্টারটা আমি কুইকলি শেষ করবো আমার পার্টের শেষ। এখন আনফরচুনেটলি মামুন ভাইয়ের পার্টটা ওনারও কিছু করার নাই, ওটা তো আমিই করাতাম, কিন্তু যেহেতু টাইম নাই, উনি তো হজ করতে চলে গেছেন, তো ওনার পার্টটা আসলে ক্লাসের সময় থাকলে আমি করাতাম আর কি। এখন সময় নাই বলে ওইটা আসলে হচ্ছে না, মানে সময়টা আমার সমস্যা ছিল না। আইসিবি যদি টাইম দেয় আমি রেডি ক্লাস নেওয়ার জন্য, কিন্তু আসলে ওই যে এক্সাম হওয়াতে এই বাকিটা হয়তো কভার হবে না। বাট আমি যেটা বললাম আমার সাথে স্যার পার্সোনাল। বলেন। এরকম কি অন্য অন্য সাবজেক্টের সাথে এরকম হবে, লাইক অ্যাকাউন্টিং, বিজনেস এটসেট্রা? আমি ঠিক জানি না, সম্ভবত হওয়ার সম্ভাবনা বেশি, এখানে যেহেতু হচ্ছে অন্যটা তো হওয়ার চান্স আছে। স্যার আপনি চাইলে এক্সট্রা ক্লাস নিতে পারবেন না? না, সেশন যদি আইসিবি বন্ধ করে দেয় আমি তো পার্সোনালি নেব না। আমি তো আইসিএবির ইয়েতে আপনার এই প্ল্যাটফর্মে ক্লাস নিচ্ছি। আইসিবি থেকে যদি ক্লাস ইয়ে করে দে, স্টপ করে দে, আপনাদের এখানে অডিট হওয়ার কিছু নেই। আমি যেটা বললাম, আপনারা যারা ইন্টারেস্টেড, এখন সবাই তো ইন্টারেস্টেড না। দেখেন আজকে ক্লাস আছে আমাদের 100-র উপরে, বাকিটা তো আসে নাই। আইসিবি তো ঠিক কাজই করতেছে, ক্লাস নিয়ে কি করবে? 100+ স্টুডেন্ট, আপনারা আছেন 28 জন, আপনারা তো আইসিবি ডাইরেক্ট দোষ দিতে পারেন না, 100 জন তো ইন্টারেস্টেড না। তাহলে স্যার অন্য কোনো সেশনের সাথে কি আমরা জয়েন হয়ে যেতে পারবো? আমার সাথে যোগাযোগ করেন, অন্য সেশনে আমি তখন আপনাদেরকে অ্যাকোমোডেট করে নিব ক্লাসের জন্য। পরের সেশনটা পরের পরীক্ষার আগে হয়ে যাবে। পরের সেশনে আপনারা যদি কেউ আমার সাথে ইন্টারেস্টেড থাকেন
অথবা আপনি একটা কাজ করেন, আপনাদের যেই এই সেশনে যে গ্রুপটা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপটা দিয়ে আপনার আরেকটা গ্রুপ খুলে এখানে আমাকে অ্যাড করেন। তাহলে আমি এখানে এই সেশনে যারা থাকবেন এদেরকে আমি ইনফরমেশন গুলা পরের ক্লাসটা আছে, পরে ইন্টারেস্টে থাকলে কি আমি লিঙ্ক শেয়ার করবো। তাহলে আপনারা যারা ক্লাসগুলো মিস করতেছেন তারা যাতে ওই ক্লাস জয়েন করতে পারেন। আপনাদের সেম ব্যাচ দিয়ে আরেকটা গ্রুপ খুলে এখানে আমাকে অ্যাড করে দিয়েন, তাহলে আমি ওই গ্রুপে মেসেজ দিয়ে দিব নেক্সট টাইম। ঠিক আছে? আর ব্যাচের নাম দিয়ে 26তম ব্যাচ না আপনারা? জি স্যার, 26তম। অ্যাসুরেন্স 26 ব্যাচ দিয়ে একটা গ্রুপ খুলে আপনারা যে এক্সিস্টিং যে গ্রুপ আছেন ওটাতে লিঙ্ক দিয়ে আরেকটা গ্রুপ খুলে এখানে আমাকে অ্যাড করে দিয়েন, তাহলে আমি আপনাদেরকে পরের সেশনে আপডেট দিয়ে দিব। যখন যারা যারা ইন্টারেস্টেড থাকেন আমি তাদেরকে ইনভাইট করবো, আপনারা আসতে পারবেন, আমি কথা বলে দেবো লাগলে আইসিবির সাথে। এটা কুইকলি শুরু হয়ে যাবে, এই যে কিছুদিনের মধ্যে একটা সেশন স্টার্ট হবে। এখন যে কজন আছে 7-8 জন, 7-8 জনের মধ্যে কেউ আছে পরীক্ষার্থী? জি স্যার। জি স্যার। স্যার আছে স্যার। কে কে আছেন, কয়জন আছেন? স্যার আমার ল আছে। লহনা এক্সপিরিয়েন্স পরীক্ষা দিচ্ছেন কিনা? হ্যাঁ স্যার, দিচ্ছি অ্যাসুরেন্স। পড়া হয়েছে, ফুল শেষ করছেন ম্যানুয়াল? জি স্যার, ম্যানুয়ালটা শেষ করেছি। ম্যানুয়াল শেষ করলে পাস হয়ে যাবে, চিন্তা করেন না। আচ্ছা, স্লাইডটাও দেখতে পাচ্ছেন আপনারা না? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে এভিডেন্স এন্ড স্যাম্পলিং। দেখেন ডকুমেন্টেশনের সাথেই, মানে আপনি অডিট এভিডেন্সের কথাই বলা হচ্ছে। স্যাম্পলিংটা হচ্ছে আমরা তো অডিটটা 100% করি না, আমরা স্যাম্পলিং করি। তাহলে আমরা স্যাম্পলিং অডিট করার সময় আমরা কতটুকু দেখব, কত পার্সেন্ট চেক করবো, স্যাম্পলিং কোনটা কিভাবে করবো, এটাই বলা হচ্ছে এখানে। এভিডেন্সটা আমরা অলরেডি আলাপ করে ফেলছি। এভিডেন্স সবসময় সাফিসিয়েন্ট এবং অ্যাপ্রোপ্রিয়েট হইতে হবে, এবং এভিডেন্স ইজ অবটেইনড ইন দ্য ফর্ম অফ সাবস্ট্যান্ডার্ড প্রসিডিউরস অর টেস্ট অফ কন্ট্রোল। আমরা যে কন্ট্রোল নিয়ে পড়ে আসছি, কন্ট্রোল টেস্টের মাধ্যমেও আপনারা এভিডেন্স অবটেইন করতে পারেন। সাবস্ট্যান্ডার্ড প্রসিডিউরস মানে ডিটেইল অডিটের মাধ্যমেও নিতে পারেন। এখন আসেন অডিট এভিডেন্স সাফিসিয়েন্সি অ্যাপ্রোপ্রিয়েটনেস নিয়ে আগে চ্যাপ্টারে কথা বলছি। এখন কোয়ালিটি অফ অডিট এভিডেন্স। আমরা অডিট করার সময় যে অডিট এভিডেন্সটা নেই ওইটার কোয়ালিটিটা কখন ভালো হবে কখন খারাপ হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন হয়। দেখেন আপনি যখন অডিট করতে যাবেন, এক্সটার্নাল evidence from external sources is more reliable than that obtained from the entity's record. আপনি অডিট করতে গেলে কোম্পানির রিসিভেবল আছে, পেয়েবল আছে, কোম্পানির অনেক লোন আছে। লোনের অ্যামাউন্ট গুলো ব্যালেন্স শিটের কোথায় থাকবে, লায়াবিলিটি পাশে নাকি অ্যাসেট পাশে? লায়াবিলিটি। স্যার লাইব্রেরির পাশে। লায়াবিলিটি। এখন কোম্পানি ব্যালেন্স শিটে লিখছে 600 কোটি টাকা তাদের লোন আছে বিভিন্ন ব্যাংকে। কোম্পানি আপনাকে এটা লেজার দিয়ে দিল, ডিটেল দিয়ে দিল, আপনি অডিট এভিডেন্স হিসেবে রাখলেন। এটা হলো আপনি এন্টিটির নিজেদের রেকর্ড থেকে নিলেন। কই থেকে নিলেন? কোম্পানির নিজস্ব রেকর্ড থেকে। এবার আপনি কি করলেন? আপনি ব্যাংকের কাছে ডাইরেক্ট কমিউনিকেট করলেন, ব্যাংকদেরকে বললেন যে আপনারা এই কোম্পানির কাছে কত টাকা পাবেন। ব্যাংক আপনাকে ডাইরেক্ট স্টেটমেন্ট দিয়ে ডকুমেন্ট দিয়ে জানালো যে এত টাকা পাবে। এখন কোনটার উপর আপনি বেশি আপনি কোনটার উপর বেশি রিলাই করবেন, এভিডেন্স কোনটা কোয়ালিটি হাই,
যেটা কোম্পানির রেকর্ড থেকে পাইলেন ওইটা, নাকি ব্যাংক থেকে ডাইরেক্ট যেটা পাইলেন এক্সটার্নালি ওইটা? ব্যাংক থেকে যেটা এক্সটার্নাল স্যার ব্যাংকেরটা। তাহলে কোয়ালিটি অফ এভিডেন্স এক্সটার্নাল তাই বেশি কি রিলায়েবল। এই যে কোয়ালিটি অফ এভিডেন্স কোনটা রিলায়েবল, এক্সটার্নাল নাকি এন্টিটি রেকর্ডেরটা? এক্সটার্নালটা। এবার আসেন অডিটর। Evidence obtained directly by assurance provider is more reliable than that obtained indirectly or by reference. আপনি এভিডেন্সটা ডাইরেক্টলি নিজে, অডিটর সাহেব আপনি নিজে নিয়েছেন, ওইটা বেশি রিলায়েবল হবে নাকি আপনি অন্য কারো মাধ্যমে মিডিয়া হয়ে নিলে ওটা রিলায়েবল হবে? নিজে নিলে ডাইরেক্ট নিলে আপনাকে কোনো কিছু দেখে আসতে বলা হলো, আপনি নিজে চোখে দেখে আসলেন অথবা আরেকজনকে বললেন যে তুই দেখে এসে আমাকে জানাইস, তাহলে কোনটা রিলায়েবল হবে? তা নিজে গিয়ে নিজে দেখলে দেখলে স্যার নিজে গিয়ে যেটা এই দেখে জন্য আসছে। অডিটর ডাইরেক্টলি নিজে যেটা নিবে ওটা বেশি রিলায়েবল দেন অন্য মাধ্যমে Reference. নিলে। দেন হচ্ছে এন্টিটি। Evidence obtained from entities record is more reliable when related control system operate effectively. এবার আপনাকে কোশ্চেন করা হচ্ছে, আচ্ছা কোম্পানির যদি ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম ভেরি স্ট্রং হয়, তাহলে তাদের সিস্টেম থেকে, তাদের লেজার থেকে যে তথ্য নেবেন, এটার উপর কি আপনি রিলাই করতে পারেন? তখন আপনি কি বলবেন? দুইটা কোম্পানি আছে, একটা কোম্পানির সিস্টেম ভালো না, লেজার টেজার রেকর্ডিং অ্যাকাউন্টিং এ অনেক উইকনেস, ইন্টারনাল কন্ট্রোল উইকনেস অনেক বেশি, ভেরি পুয়ার ইন্টারনাল কন্ট্রোল। আর একটা কোম্পানি আছে তাদের ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম ভেরি স্ট্রং, তাদের সিস্টেম, সফটওয়্যার, রেকর্ডিং প্রসেস, অ্যাকাউন্টিং সিস্টেম, তাদের সেগ্রিগেশন অফ ডিউটিস, এভরিথিং স্ট্রং। তাহলে ওইখান থেকে তথ্য নিলে এটাকে আপনি রিলায়েবল বলবেন, নাকি যাদের অবস্থা খারাপ ওইখান থেকে তথ্য নিলে রিলায়েবল বলবেন? না স্যার অবশ্যই যেটা স্যার ইন্টারনাল কন্ট্রোল যার ভালো তারটা এই জন্যই বলা reliable। হচ্ছে এভিডেন্স অবটেইন ফ্রম দ্য এন্টিটিস রেকর্ড ইজ মোর রিলায়েবল হোয়েন রিলেটেড কন্ট্রোল সিস্টেম অপারেট ইফেক্টিভলি। মানে তাদের কন্ট্রোল সিস্টেম, তাদের অপারেশন ইফেক্টিভলি চলতেছে, তাহলে তখন তাদের ইন্টারনাল রেকর্ডও কিন্তু রিলায়েবল। এবার আসেন রিটেন। আপনি কোনো একটা ডকুমেন্টস অডিট করার সময় নিচ্ছেন, আপনি কোয়েরি করছেন, ম্যানেজমেন্ট আপনাকে মুখোমুখি অনেক বক্তব্য দিয়ে বললো, আপনি এটা শুনে চলে আসলেন, আবার আপনি ওই সেম জিনিস লিখিত নিলেন, তাহলে হুইচ ওয়ান ইজ রিলায়েবল? রিটেন ডকুমেন্ট। রিটেনটা রিলায়েবল। এরপর আসেন অরিজিনাল। কোন ডকুমেন্ট আপনার কাছে দুইটা অপশন আছে, আপনি ফটোকপি দেখলেও আপনি স্যাটিসফাই হবেন, অরিজিনালটা দেখলেও স্যাটিসফাই হবেন, তাহলে আপনি কোনটা রিলায়েবল মনে করবেন, ফটোকপি নাকি অরিজিনাল? অরিজিনাল। তাহলে আমরা অডিট এভিডেন্সের কোয়ালিটি বুঝে ফেলছি না, কোনটার কোয়ালিটি ভালো হবে, কোনটা রিলায়েবল হবে। জি স্যার। ওকে, এবার আসেন অডিট এভিডেন্স আপনি অবটেইন করবেন কিভাবে। এখানে 5টা প্রসিডিউরের কথা বলা আছে। একটা হচ্ছে ইনকোয়ারি। ইনকোয়ারিটা কি? আমাদের অডিট টিম যখন অডিট করতে যাবে, গিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে বসবে, সেলস ডিপার্টমেন্ট, পারচেজ ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, ইনভেন্টরি ডিপার্টমেন্ট, অ্যাসেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, তাদের প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট, তাদের প্রোডাকশন ডিপার্টমেন্ট, ডেলিভারি ডিপার্টমেন্ট, বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে বসে বসে জিজ্ঞেস করবে, বিভিন্ন রকম প্রশ্ন করবে, ভাই আপনাদের ডেলিভারি কিভাবে হয়, প্রোডাকশন কিভাবে হয়, আপনারা প্রকিউরমেন্ট প্রোডাক্ট কিভাবে কিনেন, এইভাবে কোয়েশ্চেন করে 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 অনেক কিছু জানতে চায় অডিটর, ওইটাকে বলে ইনকোয়ারি। এরপর আসেন অবজারভেশন। অবজারভেশনটা কি? তাহলে মুখে মুখে আপনি অনেক কিছু জিজ্ঞেস করলেন, জিজ্ঞেস করে কিন্তু আপনি এভিডেন্স নিতে পারেন। অবজারভেশনটা কি? আপনি তো ইনকোয়ারিতে শুধু কোয়েশ্চেন করে করে কথা বলে বলে ইন্টারভিউর মাধ্যমে জানতেছেন। আর অবজারভেশনটা হচ্ছে আপনি ওর অবজার্ভ করবেন, উনি যেটা বললো আপনি এতক্ষণ ক্লোজ রুমে বসে বসে ইন্টারভিউ নিয়ে জানলে, এবার আপনি বললেন যে আমি একটু দেখি ভাই আপনি যেটা বলতেছেন। সে বললো যে আমাদের ইনভেন্টরিতে এত কোটি টাকার প্রোডাক্ট আছে, একটা স্টোরে আমার এত কোটি টাকা আছে, কোন স্টোরে কি আছে আমি একটু ফিজিক্যালি দেখান তো। ফিজিক্যালি দেখলেন, দ্যাট ইজ কল অবজারভেশন। মানে যে জিনিসটা আছে, যে জিনিসটা আপনি কোয়েরি করছেন, শুনছেন, নিজের কানে শুনছেন, এটা এবার নিজের চোখে দেখবেন, এটাকে বলে অবজারভেশন। এবার ইন্সপেকশন, নিজের কানে শুনলেন, নিজের চোখে দেখলেন, এবার শুধু চোখে দেখবেন না, আপনি এবার
একটু স্পর্শ করে দেখলেন ওইখানে কি ডকুমেন্ট আছে, আপনি দেন, বাউচারটা দেন তো, লেজারটা দেন তো, আমি একটু উল্টায় দেখি, আমি একটু ক্যালকুলেশন করে দেখি দুইটা, আমি একটু চেক করে দেখি। আপনি একটু উল্টায় পাল্টায় দেখলেন ডকুমেন্টস গুলা, লেজার গুলা, বুকস গুলা, এটাকে বলে ইন্সপেকশন। এবার রিপারফরমেন্সটা কি? আপনাকে ম্যানেজমেন্ট বললো যে ভাই আমরা এটা এভাবে 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 করছি, তা আপনি কি করলেন? সে ব্যাংক রিকনসিলিয়েশন করছে, তার ব্যাংকে 100 কোটি টাকা আছে, ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী তার লেজারে আছে 80 কোটি বা 95 কোটি টাকা। তাহলে গ্যাপ কত টাকা? গ্যাপ কত টাকা? স্যার গ্যাপ কত কোটি টাকা? স্যার আর বুঝেন না আপনারা? স্যার আরেকবার বলবেন। তো আরেকবার একটু বলতেন। আপনি ধরেন যে কোম্পানিতে অডিট করতেছেন, কোম্পানির ব্যাংকে আছে অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট 100 কোটি টাকা, আর কোম্পানি তাদের নিজেরা যে ইন্টারনাল ব্যাংক বুকের লেজার মেনটেন করে, লেজারে আছে 95 কোটি টাকা। তাহলে গ্যাপ কত? 5 কোটি টাকা। 5 কোটি 5 টাকা। কোটি টাকা। 5 কোটি টাকা। এই গ্যাপের জন্য কোম্পানি কি তৈরি করে? রিকনসিলিয়েশন, রিকনসিলিয়েশন ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক রিকনসিলিয়েশন রিকনসিলিয়েশন তৈরি স্টেটমেন্ট। করে। এটা আমরা পড়ে আসছি না নিজেরা? ব্যাংক সমন্বয় জি স্যার। বিবরণী বা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। জি স্যার পড়ছি। জি স্যার। এখন আপনি দেখলেন যে এরকম কোম্পানির 10টা ব্যাংক অ্যাকাউন্ট আছে, 10টাতে এরকম ডিফারেন্স আছে। তো কোম্পানি রিকনসিলিয়েশন করছে অ্যাজ পার ব্যাংক বুক, অ্যাজ পার পাসবুক, চেক জমা দেওয়া হয়েছে কিন্তু চেকটা অনার হয় নাই, ক্যাশ চেক ইস্যু করছে কিন্তু টাকা নেয় না, এরকম বিভিন্ন জিনিস অ্যাড করছে, লেস করছে, তাই না? এটাই তো করে। তা আপনি চিন্তা করলেন যে একটা রিকনসিলিয়েশন আমি একটু করে দেখি। ওনারা তো ওনাদের মতো রিকনসিলিয়েশন করে এত টাকা গ্যাপটাকে ওনারা জাস্টিফাই করছে, এক্সপ্লেন করছে। নাও আই ওয়ান্ট টু পারফর্ম দ্যাট। ম্যানেজমেন্ট যেটা করছে এটা আমি নিজে করে দেখবো, আমি তো ব্যাংক রিকনসিলিয়েশন পারি, তাই না? জি স্যার। জি স্যার পারে। এটাকে বলে রিপারফরমেন্স। ম্যানেজমেন্ট যেটা করছে এটাকে আমি আবার নিজে করে দেখলাম, এটা ম্যানেজমেন্ট তো অলরেডি পারফর্ম করছে। রিক্যালকুলেশন, ম্যানেজমেন্ট অনেক কিছু ক্যালকুলেশন করছে, তার ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করছে, অনেক কিছু যোগ বিয়োগ করছে, অনেক কিছু ইন্টারেস্ট ক্যালকুলেশন করছে, করে অ্যাকাউন্টসে নিয়ে আসছে। আমি আমার কিউরিওসিটি থেকে দুইটা আমি নিজে ক্যালকুলেশন করে আবার দেখলাম, এটাকে বলে রিক্যালকুলেশন। এই 5টা হলো অডিট এভিডেন্স অবটেইন করার প্রসিডিউরস। ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার স্যার। কোনো কম্পিউটার স্ট্যান্ডার্ড নাই অ্যাসিস্টেড যে, অডিট। হ্যাঁ, আবার বলেন। যেমন হচ্ছে যে আমাদের 50টা আছে, 50টা এভিডেন্স আছে, তার মধ্যে থেকে 2টা বা 3টা করতে হবে, কয়টা করতে হবে, কতটুকু ডকুমেন্টের মধ্যে, এরকম কোনো রিকোয়ারমেন্ট নাই? ধরেন অনেকগুলা আপনার এটা আপনার এভিডেন্স, একটা জাজমেন্ট, দুইটা এরকম করলাম। রিকোয়ারমেন্ট নাই। আপনি 100টার মধ্যে 10টা দেখবেন না 20টা দেখবেন, আপনি তো আগে রিস্ক অ্যানালাইসিস করবেন, রিস্কের লেভেল কেমন, ওইটার বেসিস আপনাকে তখন ডিসাইড করতে হবে। সব জায়গায় একই রকম রিস্ক না, কোথাও রিস্ক হাই, কোথাও রিস্ক লো। এটা কোনো কিছু ফিক্সড করা না। আপনি যখন টিমের সাথে যাবেন, আপনার টিমের সিনিয়ররা দেখবেন যে এক্সপার্টিস আছে, তারা দেখলেই বুঝবে। জি স্যার। স্যার দেখেন, ইনকোয়ারিটা কি এটা তরমুজ, শুধু আমাদের ভিতরেই কেউ হবে তরমুজ ইনকোয়ারিটা, ধরে নাকি একটা বাইরেও থাপ্পড় হবে? দিলে, তরমুজ ধরে একটু উপর দিকে ধরে উপর দিকে টোকা দিলে জানে এটা পাকা হবে না, লাল হবে না, সাদা হবে। তো অডিটররা কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখলে, ফিগার দেখলে বুঝে কোনটা রিস্ক হাই, কোনটা রিস্ক লো, কোন জায়গায় বেশি স্যাম্পল, 100টার মধ্যে 80টা দেখতে হবে, কোন জায়গায় 100টার মধ্যে 5টা দেখলেই হয়। ওই এক্সপার্টিসটা তার মধ্যে হয়ে যাবে। আপনি 10 দিনে 10টা তরমুজ কিনেন, আপনার মধ্যে এক্সপার্টিসটা হয়ে যাবে, আপনি তখন দেখলে বুঝবেন কোনটা মিষ্টি হবে। তো অডিটররা, এটা জাজমেন্ট, এটা এক্সপেরিয়েন্সের ব্যাপার, জাজমেন্টের ব্যাপার। তা আপনি যখন একটা টিমের সাথে যাবেন, আপনার সিনিয়র দেখবেন, এটা জানবে কিভাবে কিভাবে জাজমেন্ট অ্যাপ্লাই করে, তখন আপনিও শিখে যাবেন। স্যার এই যে ইনকোয়ারিটা, এটা কি এক্সটার্নাল ইনকোয়ারি, এক্সটার্নাল সোর্স থেকে করলেও হবে?
ইনকোয়ারির সাথে এক্সটার্নাল সোর্সের ইন্টারনাল সোর্স এটা রিলেভেন্ট না। ইনকোয়ারিটা হচ্ছে আপনি অডিট করতে যাবেন, গিয়ে আপনি ইন্টারভিউ নেবেন লোকজনের সাথে ভিতরে। এক্সটার্নাল ইন্টারনাল আপনি যাকে ইচ্ছা নেন না, আপনার সন্দেহ হলে আপনি ব্যাংকের সাথে যে ইন্টারভিউ নেন না, যে এই কোম্পানি এত টাকা যে লোন দিচ্ছে, আপনার এখানে লোন দেখাচ্ছে, আপনি কি এত টাকা পাবেন, একটু কোয়েরি ব্যাংকে আপনাকে তো আর ওগুলো উত্তর দিতে ব্যাংক বসে নাই। কিন্তু কোম্পানিতে আপনি অডিট করতে গেছেন, কোম্পানি আপনার সমস্ত কোশ্চেন আনসার দিবে। এক্সটার্নাল সবার কাছে গেলে আপনি কোশ্চেন করতে গেলে এক্সটার্নাল কেউ তো বাধ্য না আপনাকে এত কোশ্চেন আনসার দিতে। আমি ইন্টারভিউ বলতেছি, যে কোম্পানিতে অডিট করতে যাবেন ওই কোম্পানির ভিতরে লোকজনের সাথে কথা বলে বলে ইন্টারভিউ নিয়ে নিয়ে আপনি জানবেন, ওইটা মিন করা হয়েছে। আচ্ছা, কম্পিউটার অ্যাসিস্টেড অডিট টেকনিক, এটা হচ্ছে আমরা এখন অডিট করার সময় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নেই, মানে আমরা এখন অডিট সফটওয়্যার ইউজ করি। ঠিক আছে, এটা দিয়ে আমরা অনেক ডাটা টেস্ট করতে পারি, কোম্পানি যে এন্ট্রিগুলো দিচ্ছে এটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। একটা এন্ট্রি দিচ্ছে ডেবিট আর ক্রেডিট, এটা অটোমেটিক্যালি লেজার হচ্ছে ট্রায়াল ব্যালেন্স যাচ্ছে ব্যালেন্স শিটে গিয়ে অটোমেটিক্যালি ব্যালেন্স শিট মিলাই দিচ্ছে সিস্টেম সফটওয়্যার। তাহলে এটা আসলে সিস্টেম ঠিক মতো কাজ করতেছে কিনা। আমি ডামি একটা এন্ট্রি দিয়ে, একটা ফেক এন্ট্রি দিয়ে দেখলাম যে আসলে এটা ঠিক মতো হিট করতেছে কিনা, এটাকে বলে টেস্ট ডাটা। আর অডিট সফটওয়্যার হচ্ছে আমরা অনেক অডিট সফটওয়্যার এখন ইউজ করি। কেসওয়্যার নামে একটা অডিট সফটওয়্যার আমরা মোস্ট অফ দ্য সিএ ফার্ম করি, অন্যরা অন্যান্য অনেক সফটওয়্যার ইউজ করে অডিট করার ক্ষেত্রে। আমরা কম্পিউটার অ্যাসিস্ট্যান্স নিয়ে এখন অডিট কন্ডাক্ট করি। অডিট সফটওয়্যার আর টেস্ট ডাটা বলে ফেললাম সংক্ষেপে, এটাকে জাস্ট একটু পড়বেন বুঝে যাবেন। অডিট অফ অ্যাকাউন্টিং এস্টিমেট, অ্যাকাউন্টিং এস্টিমেটটা হচ্ছে অডিটর সাহেব ম্যানেজমেন্ট যেটা করে, ম্যানেজমেন্ট কিছু অ্যাকাউন্টিং এস্টিমেট করে। অ্যাকাউন্টসে সবকিছু 100% রিয়েল হয় না, কিছু এস্টিমেটেড ফিগার থাকে। এস্টিমেট করা লাগে না? কেউ কি বলতে পারবেন একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে অ্যাকাউন্টিং এস্টিমেট কি থাকতে পারে? স্যার provision for bad debt, এক্সিলেন্ট। আর কি থাকতে পারে? the provision for utilities. যে কোনো, হ্যাঁ, ব্যাড ডেটের জন্য থাকতে পারে। কারণ আমি প্রভিশন করতেছি, আমি ধরে নিচ্ছি যে এই টাকাটা আমার আদায় হওয়ার চান্স কম, তাই আমি এটার জন্য প্রভিশন মেনটেন করে রাখতেছি। এটা তো আনসার্টেন, এই যে সার্টেন টাকাটা তো আদায় হতেও পারে নাও হতে পারে, বাট রিস্কটা মিটিগেট করার জন্য আমি একটা প্রভিশন অ্যাকাউন্টসে মেনটেন করে রাখতেছি। তাহলে এই যে ইজ ইট অ্যাকাউন্টিং এস্টিমেট? Yes, sir. অ্যাকাউন্টিং এস্টিমেট। আমরা আবার ডেপ্রিসিয়েশন চার্জ করি। কেন চার্জ করি? একটা অ্যাসেট আমি কিনেছি, আমি ধরে নিলাম যে অ্যাসেটটা 10 বছর ধরে আমি ব্যবহার করব। একটা ফার্নিচার, একটা টেবিল 10,000 টাকা দিয়ে কিনলাম, প্রত্যেক বছর 1,000 টাকা করে চার্জ করলাম, বিকজ আমি ধরে নিচ্ছি যে এই টেবিলটা কিনে আমি এই বছর 10,000 টাকা দিয়ে কিনলাম, এই বছর যেটা ইউজ করলাম এটার দাম 1,000, আগামী বছর ইউজ করলাম ওটার দাম 1,000, আর তারপর বছর ইউজ করলাম দাম 1,000। এবার 10 বছর ইউজ করতেও 10 বছর পরে টেবিলটা আমার নাই হয়ে যাবে, এবং প্রতি বছর আমি 1,000 টাকা করে ডেপ্রিসিয়েশন চার্জ করব। এখন আমি 10 বছরে 10,000 টাকা চার্জ করতেছি, প্রতি বছর সমান ফিগার করতেছি না? জি স্যার। স্ট্রেট লাইন মেথডে সমান ফিগারে করি। তাহলে এই টেবিলটা সার্ভিস কি আমাকে প্রতি বছর সমান দিচ্ছে না কম বেশি দিচ্ছে? প্রথম বছর নতুন চকচকা যখন থাকে, যে সার্ভিসটা আমি পাই, যে আরামটা পাই এটা ইউজ করে, পরের বছর কি ওটা পাবো? না। আপনি একটা আইফোন কিনলে প্রথম বছর যে সার্ভিস পাবেন, ব্যাটারি হেলথ যা থাকবে, পরের বছর কি তা থাকবে? তার পরের বছর তা থাকবে? তাহলে কোন বছর এটা আমাকে কি পরিমাণ সার্ভিস দিচ্ছে এক্স্যাক্টলি, এটা কি আমি আইডেন্টিফাই করতে পারতেছি? না স্যার। পারতেছি না। তাহলে আমি প্রত্যেক বছর স্ট্রেট লাইনে একটা একটা করে ফিগার দিচ্ছি, এটা আমার একটা অ্যাকাউন্টিং এস্টিমেট। আমি অনুমান করে নিচ্ছি যে প্রতি বছর এটা আমাকে 1,000 টাকা করে সার্ভিস দিচ্ছে, ইট ইজ অলসো অ্যাকাউন্টিং এস্টিমেট। তো আমরা অডিটরকে অনেক এই ধরনের অ্যাকাউন্টিং এস্টিমেট বা এস্টিমেটেড যত ফিগার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে থাকে এগুলার রিস্ক অনেক হাই। ম্যানেজমেন্ট যদি অ্যাকাউন্টসটাকে একটু এদিক সেদিক করতে যায়, এস্টিমেট কোনো জায়গায় বাড়াই দিল, কোনো জায়গায় কমাই দিল, এই জন্য অ্যাকাউন্টিং এস্টিমেট অডিট করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং এটার এগেনস্টে আপনি কি জাজমেন্ট অ্যাপ্লাই করছেন, কিভাবে চেক করছেন, ম্যানেজমেন্ট কি জাজমেন্ট অ্যাপ্লাই করছে, এগুলো চেক করে আপনাকে প্রপার এভিডেন্স রাখতে হবে। কনসেপ্ট অফ স্যাম্পলিং, অডিট স্যাম্পলিং এর কনসেপ্ট আসেন। আপনি তাহলে কখন অডিট স্যাম্পলিং করুন? অডিট স্যাম্পলিংটা হচ্ছে একজন কোয়েশ্চেন করছিল আমি কি পরিমাণ দেখবো, তাহলে আমাকে অডিটিং স্ট্যান্ডার্ড কি বলছে অডিট স্যাম্পলিং এর ব্যাপারে?
Auditing standard বলছে the application of audit procedures to less than 100% of item with a population of an audit relevance such that all sampling units have a chance of selection in order to provide a reasonable basis in which to draw conclusion about the entire population. Entire 100টা পপুলেশন 100%-এর মধ্যে আমি কিছু জিনিস স্যাম্পলিং করে দেখব। 100টা আইটেমের মধ্যে আমি 3টাও দেখতে পারি, 5টাও দেখতে পারি, 10টাও দেখতে পারি, যেটা আমার স্যাম্পলিং এ আসে এটাকে অডিট স্যাম্পলিং বলে। তো স্যাম্পলিং কোন কোন ক্ষেত্রে আমরা যা আইটেম আছে 100% দেখি। 2টা আইটেম আছে, 2টা আইটেমের দাম 200 কোটি টাকা, আর আরেক জায়গায় 2000 আইটেম আছে, 2000 আইটেমের দাম 200 কোটি টাকা। তাহলে আইটেম দুইটাই যদি 200 কোটি হয়, এখানে আমার স্যাম্পলিং করার দরকার আছে, একটা দেখবো একটা দেখবো না? না স্যার, এখানে 100% তাহলে হ্যাঁ, করতে তাহলে এই ধরনের ভ্যালুয়েবল আইটেমের ক্ষেত্রে আমরা অনেক সময় 100%ও করি, বাট যখন পপুলেশন অনেক বেশি হয়ে যায়, আইটেম অনেক বেশি হয়ে যায়, তখন আমরা স্যাম্পলিং করি। সহজ ভাষায় বলে দিলাম এটা। এরপর আসেন, স্যাম্পলিং এর কিছু মেথড আছে। র্যান্ডম সিলেকশন। র্যান্ডম সিলেকশনটা, আচ্ছা আমি এই পার্টে আমি একটা কাজ করব, এটা নিয়ে এটাও আমি একটু স্কিপ করে গেলাম। এটা নিয়ে আমার একটা এক্সট্রা পেপার আছে, ওখানে একদম এক্সাম্পল সহ ডিটেল আছে, ওটা আমি আপনাদেরকে দিয়ে দেব। এই পেপারটা দিয়ে দেবো, ওটা আপনার পড়ে। র্যান্ডম স্যাম্পলিং হচ্ছে আসলে আপনি ইউজ অফ র্যান্ডম নাম্বার টেবিল অর কম্পিউটারাইজ আপনি র্যান্ডমলি সিলেক্ট করবেন। সিস্টেমেটিক হচ্ছে আপনি কোনো একটা সিস্টেম ফলো করবেন। আপনি এখান থেকে 10টা বাদ দিয়ে তারপর 10টা এইভাবে করবেন, ঠিক আছে? হ্যাপাজার্ড সিলেকশন কি বলতেছে? মে বি অ্যান অল্টারনেটিভ অর র্যান্ডম সিলেকশন একটু অল্টারনেটিভ প্রোভাইডেড অ্যাসুরেন্স প্রোভাইডার্স আর স্যাটিসফাইড দ্যাট স্যাম্পল ইজ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য এন্টায়ার পপুলেশন। মানে এন্টায়ার পপুলেশন থেকে যাতে আপনার রিপ্রেজেন্টেশন থাকে। আমি 12 মাস কাজ করতেছি, যাতে প্রতি মাস থেকে আমার কিছু না কিছু থাকে, এরকম। আর সিকোয়েন্স অর ব্লক সিলেকশন হচ্ছে সিকোয়েন্সিয়ালি করবেন। আপনি যখন করবেন একটানা এই কটা দেখবো 50টা, আবার যখন করবো একটানা দেখবো, মাঝে মাঝে না। আর মনিটরি ইউনিটটা কি? আমি ওই যে দামি 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 আইটেম গুলা, যেসব আইটেমের দাম বেশি, ওগুলা সিলেকশন করবো। এটা আমি জাস্ট এট এ গ্ল্যান্স বলে দিলাম। এটার জন্য আমি একটা এক্সট্রা ডকুমেন্ট আপনাদেরকে দেবো উইথ এক্সাম্পল, ওটা আপনারা পড়ে নিলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। এটা হচ্ছে মনিটরি ইউনিটের একটা স্যাম্পলিং এর একটা এক্সাম্পল। দেখেন, আমি ঠিক করছি 50,000 টাকা হচ্ছে আমার ম্যাটেরিয়ালিটি। 50,000 টাকার উপর যা যা আছে সবগুলো আমি চেক করবো, এর নিচে আমি করব না। তাহলে আমি কি মানিকে এখানে প্রেফারেন্স দিলাম। তাহলে আমি যদি প্রথমে দেখি এখানে ডি হচ্ছে 50,000 টাকার উপরে, তাহলে এটা আমার স্যাম্পলিং এর পড়বে। এফ হচ্ছে 50,000 টাকা, কে হচ্ছে 54,000 টাকা, এম হচ্ছে 80,000 টাকা। তাহলে যে আইটেম গুলো এখানে বোল্ড করা আছে এগুলো সব 50,000-এর উপরে, এই জন্য এগুলো আমার স্যাম্পলিং এ পড়ছে। বিকজ আমি ঠিক করে নিয়েছি 50,000 টাকার উপরে যত ফিগার থাকবে সবগুলো আমি চেক করব। এটা ছিল আমার স্যাম্পলিং এর একটা বেসিস। তো স্যাম্পলিং এর কোনো না কোনো বেসিস থাকে। কনক্লুশন আপনি ড্র করবেন কিভাবে? আপনাকে পারপাস অফ স্যাম্পলিংটা জানতে হবে অডিটরস। আপনি কোন পারপাসে স্যাম্পলিং করতেছেন? ট্রু মিস স্টেটমেন্ট হলে হয় অডিটর ফাইন্ড মিস্টেকস ইন দেয়ার স্যাম্পল, দে নিড টু decide if these error reflect true problem in the entire population or if they are isolated cases. আপনি যখন কোনো প্রবলেম পাবেন, দেখবেন যে প্রবলেমটা কি একাই আলাদা একটা প্রবলেম, নাকি এই প্রবলেমের কারণে এন্টায়ার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে হ্যাম্পার করতেছে, এই জিনিসগুলো দেখতে হবে। কোয়ালিটেটিভ আসপেক্ট দেখতে হবে। অডিটর কনসিডার দ্য নেচার এন্ড কজ অফ এরর, এটা কি টাইপের প্রবলেম আপনি আইডেন্টিফাই করছেন, এবং হাউ দিস মিস্টেক মাইট এফেক্ট আদার পার্ট অফ দ্য অডিট। আপনি যে স্যাম্পলিং এর মাধ্যমে যে সমস্যাটা পাইছেন, এটা অন্য পার্টে আপনার অডিটকে হ্যাম্পার করতেছে কিনা। Sometimes কি বলছে, anomalies এর ক্ষেত্রে an error might be an anomaly meaning it does not represent the rest of the population. মানে আপনি ধরে নিলেন যে এটা একটা আইসোলেটেড কেস, এটার ছোট্ট একটা ইস্যু, এটার কারণে আসলে অন্য জায়গায় কোনো হ্যাম্পার হচ্ছে না। Estimating misstatement, auditor project the error from the sample to estimate the total possible misstatement in the entire population. আচ্ছা, আপনি আইএসএ 450 তে বলছে অডিটর মাস্ট ইভ্যালুয়েট দ্য ইম্প্যাক্ট। আপনি যে স্যাম্পলিং এর মাধ্যমে যে প্রবলেমটা আইডেন্টিফাই করবেন, এটার ইম্প্যাক্টটা কত দূর হতে পারে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটা আপনাকে অ্যাসেস করতে বলছে। কমিউনিকেশন, আপনাকে সব মিস স্টেটমেন্ট গুলো, আপনি অডিট করে যেসব প্রবলেম গুলো আইডেন্টিফাই করবেন, আপনাকে এগুলো সবসময় ম্যানেজমেন্টের সাথে কমিউনিকেট করতে বলছে, যাতে ম্যানেজমেন্ট কারেক্টিভ অ্যাকশন নিতে পারে। আপনি প্রবলেম আইডেন্টিফাই করলেন, আইডেন্টিফাই করে চুপচাপ লুকায় লুকায় নিয়ে আসলেন, নো, আপনাকে এটা সলিউশনের চেষ্টা করতে হবে। ম্যানেজমেন্টকে বলতে হবে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এই প্রবলেম আছে, ম্যানেজমেন্ট এগ্রি করলো এবং এটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কারেক্ট করে দিল, তো তাকে আপনি শুধরানোর সুযোগ দিলেন। দ্যাট ইজ দ্য সিস্টেম।
আচ্ছা, এরপর আপনি স্টেপ পর ইভ্যালুয়েশন গুলো আপনি কিভাবে করবেন? রিভিউ দ্য অডিট ইম্প্যাক্ট, আপনার অডিটে কি ধরনের ইম্প্যাক্ট আছে এবং এটা আলটিমেটলি কমিউনিকেট করবেন, যেটা অলরেডি আমি আগের 2 প্যারায় বলে দেওয়া আছে। ম্যানেজমেন্ট যদি আপনার কমিউনিকেট করার পরে ম্যানেজমেন্ট যদি এগ্রি না করে, প্রবলেমগুলো সলভ না করতে, আপনি শত শত কোটি টাকার প্রবলেম আইডেন্টিফাই করলে ম্যানেজমেন্টকে বললেন, ম্যানেজমেন্ট অ্যাকশন নিয়ে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কারেক্টিভ অ্যাকশন নেয় নাই, এরপর আপনি ম্যাটেরিয়ালিটি কনসিডার করবেন, যদি ম্যাটেরিয়াল হয় আপনি অডিট রিপোর্ট কোয়ালিফাই করে দিলেন। যদি ম্যানেজমেন্ট এগ্রি না করে আপনি অডিট রিপোর্টে পয়েন্টগুলো দিয়ে দিবেন। আমাদের এই চ্যাপ্টারও আমি খুব শর্টে শেষ করে দিলাম, এরপরে আপনারা নিজেরা আরেকবার পড়লে আই হোপ ক্লিয়ার হয়ে যাবেন। আরেকটা ছোট্ট চ্যাপ্টার আছে, আমি ওটা একটু গো থ্রু করে দিই, তাহলে আমার পার্টে শেষ হয়ে যাবে। ওকে স্যার। ওকে, বেশি লোড হয়ে যাচ্ছে আপনাদের? না স্যার, বুঝতেছি। একটা কোশ্চেন স্যার, বলেন বলেন বলেন, কোশ্চেন করেন। স্যার কিউমুলেটিভ টোটালটা অ্যাকচুয়ালি কি বোঝায় স্যার? কিউমুলেটিভ 10 টাকা 10 টাকা 10 টাকা, এক জায়গায় 10 টাকা, পরের জায়গায় আবার 10 টাকা, দুইটা মিলে 20 টাকা, পরে আর 10 টাকা, এটা যোগ করলে 30 টাকা, এভাবে কিউমুলেটিভ হয় আর কি। বুঝছেন? জি স্যার। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ইম্প্যাক্ট, একটা হচ্ছে কিউমুলেটিভ ইম্প্যাক্ট। 10 টাকা 10 টাকা করে সমস্যা পাইলেন, আর 10 টাকা 10 টাকা সবগুলা যোগ করে সমস্যাটা আরো 3 গুণ 4 গুণ হয়ে যাবে না? ওটা হচ্ছে জি স্যার। কিউমুলেটিভ ইম্প্যাক্ট। এবার আসেন রিটেন রিপ্রেজেন্টেশন, খুব ছোট্ট একটা চ্যাপ্টার। রিপ্রেজেন্টেশনটা হচ্ছে, অডিটর সাহেব আমরা যখন কোনো কোম্পানিতে অডিট করতে যাই, আমরা যেহেতু 100% চেক করতে পারি না, আমরা ম্যানেজমেন্ট থেকে টেকনিক্যালি একটা ক্লিয়ারেন্স নিয়ে আসি, ওইখানে তারা কমিটমেন্টের মতো লিখে দেয় যে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কোনো কিছু ভুল নাই, এখানে আপনাদেরকে যা যা দিচ্ছি সমস্ত তথ্য অ্যাকিউরেট, এখানে ইনঅ্যাকিউরেট কিছু নাই, এখানে কোনো ফ্রড নাই, কোনো ইরেগুলারিটিস নাই। সো আমরা জেনে শুনে আপনাকে স্টেটমেন্ট দিচ্ছি যে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইজ কারেক্ট এবং এখানে কোনো রকম ফ্রড মিস স্টেটমেন্ট কোনো কিছু নাই। এটা হচ্ছে রিটেন রিপ্রেজেন্টেশন। আমরা অডিটররা ম্যানেজমেন্টকে বলি, যেহেতু তুমি একটা ব্যাংক সারা বছর ধরে কাজ করে 1100-1200 ব্রাঞ্চের ইনফরমেশন কম্পাইল করে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানাচ্ছ ইয়ার এন্ডে, আমি গিয়ে 2 মাস কাজ করতেছি, আমার পক্ষে 100% কাজ করা সম্ভব না। আমি স্যাম্পলিং করে বিভিন্ন টেকনিকে আমি অডিট করে আসছি, বাট বাদ বাকি কোথায় কি আছে কি নাই তুমি আমাকে একটা রিপ্রেজেন্টেশন লেটার দাও, এই ল্যাঙ্গুয়েজ অডিটিং ওইটা দাও, ওটার মধ্যে তারা ডিক্লারেশন দেয় যে এখানে কোনো ফ্রড নাই, কোনো কিছু নাই। তাহলে ওই যে এটা আমি অডিট ডকুমেন্টেশন, অডিট এভিডেন্স হিসেবে রেখে দেব। এরপরে যখন 10 বছর পরে 9 বছর পরে আমাকে ধরবে, কেউ কোয়েরি করবে তোমার অডিট কি করছো, তখন বলবো দেখেন আমি অডিট টেস্ট বেসিসে র্যান্ডম আমি অনেক কিছু দেখে আসছি, কিন্তু বাকিটার জন্য ম্যানেজমেন্ট আমাকে এই যে ক্লিয়ারেন্স দিয়েছে, এখানে যদি কোনো অনিয়ম অপরাধ থাকে এটার দায় হচ্ছে ম্যানেজমেন্টের। এটা হচ্ছে রিটেন রিপ্রেজেন্টেশন। বুঝা গেছে সবাই? ক্লিয়ার? জি স্যার, বুঝছি। ওকে, তাহলে ম্যানেজমেন্ট ইজ দ্য পারসন উইথ এক্সিকিউটিভ রেসপন্সিবিলিটি। ম্যানেজমেন্ট বলতে কারা? যারা হলো ম্যানেজমেন্ট টপ ম্যানেজমেন্টে থাকে, যাদের এক্সিকিউটিভ রেসপন্সিবিলিটি থাকে আর কি। ওই যে সি লেভেলের বলে, চিফ এক্সিকিউটিভ অফিসার, চিফ অপারেটিং অফিসার, সিএফও, সি লেভেলের যারা আসলে আলটিমেটলি তারাই হচ্ছে ম্যানেজমেন্টের অংশ। তো ম্যানেজমেন্টের এখানে একটা ডেফিনেশন আছে, এটা আপনারা দেখে নেবেন, থিওরিটিক্যালি জাস্ট পড়ে নেবেন। এখানে কিছু জেনারেল ম্যাটার আছে, যেটা আমি প্রথম স্লাইডে আলাপ করছি, ওইটাই আসলে রিটেন রিপ্রেজেন্টেশন রিকোয়ার্ড ফর জেনারেল ম্যাটার্স। এটা আমাদের অডিটিং স্ট্যান্ডার্ডেই আপনাদের ম্যানুয়ালি একটা রিটেন রিপ্রেজেন্টেশনের স্যাম্পল দেওয়া আছে, ওইটাই আসলে এক্স্যাক্টলি অডিটরকে ম্যানেজমেন্ট দেয়। মানে ওয়ার্ড ভাষা সব একই, বাট এক এক কোম্পানিতে জাস্ট কোম্পানির নামটা চেঞ্জ করে ম্যানেজমেন্ট থেকে অডিটর নিয়ে তাদের সেফটির জন্য রেখে দিবে। আচ্ছা, এটার বাইরেও কমন রিপ্রেজেন্টেশন লেটারের বাইরেও আদার রিটেন রিপ্রেজেন্টেশন লোক অডিটররা ম্যানেজমেন্ট থেকে নিতে পারে। অন্য যে কোনো ইস্যুতে আমার মত হচ্ছে বা দ্বিমত হচ্ছে বা আমার ডিসপিউট হচ্ছে বা আমি মনে করি যে এটা বারবার ম্যানেজমেন্টের সাথে ব্যাখ্যা না নিয়ে রিটেন নিতে পারি, তাহলে আদার রিটেন রিপ্রেজেন্টেশনও নেওয়া যায়।
এটা এখানে বলা হয়েছে। আদার যে কোনো কেসে অডিটর, এখানে কিছু রিজনের কথা বলা আছে, এইসব রিজনে চাইলে যে কোনো এনি রিজন ম্যানেজমেন্ট থেকে অডিটর রিপ্রেজেন্টেশন নিতে পারে লিখিত। এখানে একটা এক্সাম্পলের কথা বলা আছে। কেইরা নামের একজন দেখলো যে কেইরা ইজ ওয়ার্কিং অন দ্য অডিট অফ প্রিজুডিস লিমিটেড ইন দ্য প্রায়র ইয়ার দেয়ার হ্যাড বিন এ লার্জ অ্যামাউন্ট অফ অবসোলেট ইনভেন্টরি অ্যাট দ্য ইয়ার এন্ড ডিউ টু ডিসিশন বাই দ্য ম্যানেজমেন্ট টু অ্যামেন্ড দ্য ডিজাইন অফ দেয়ার মেজর প্রোডাক্ট টু ইমপ্রুভ দ্য সেফটি অফ দ্য প্রোডাক্ট। অডিট করতে গিয়ে বছর শেষে দেখে তাদের হিউজ ইনভেন্টরি আইটেম অবসোলেট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। কেন হয়েছে? এগুলা ম্যাটেরিয়াল গুলা যে প্রোডাক্টটা তৈরি করার জন্য তারা স্টোরে রাখছিল, কোম্পানি ডিসাইড করছে এই বছর আমরা এই প্রোডাক্টটা বানাবো না। এখন টয়োটার ফ্যাক্টরিতে টয়োটা হঠাৎ করে সিদ্ধান্ত নিল যে কালকে থেকে আমরা আর প্রিমিয় গাড়ি বানাবো না, ম্যানুফ্যাকচার করবো না। তাহলে প্রিমিয় গাড়ির যে শত শত কোটি টাকার ম্যাটেরিয়াল থাকবে, ম্যাটেরিয়ালটাকে ইউজ করা যাবে? আর এটা এমন ভাবে ম্যাটেরিয়ালটা ডিজাইন করা, এটা অন্য কোনো গাড়িতে এই পার্টস গুলো কাজে লাগবে না। তো প্রিমিয় তারা আর প্রোডাকশন করবে না, তাহলে ওই ম্যাটেরিয়াল গুলো অবসোলেট হয়ে যাবে না? তাহলে বছর শেষে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এটা একটা বড় ধরনের শক। অডিটর দেখলো এটা। এবার অডিটর দেখছে যে এটা গত বছর এরকম একটা প্র্যাকটিস ছিল, তাহলে এই বছরও কি ম্যানেজমেন্টের ওই ধরনের কোনো প্র্যাকটিস আছে কিনা? গত বছর তারা প্রিমিয়টা বন্ধ করে দিল, এই বছর কি তারা এক্সিউটা বন্ধ করে দিবে কিনা? এটা মনের মধ্যে কোশ্চেন আসতে পারে না? স্যার পারে। তো অডিটর এরপরে ম্যানেজমেন্টকে বললো যে তোমরা একটা এরকম তোমাদের কোনো প্ল্যান আছে কিনা, আমাদের একটা রিপ্রেজেন্টেশন দাও। ম্যানেজমেন্ট তখন রিপ্রেজেন্টেশন দিল যে না, দিস ইয়ার আমাদের উই হ্যাভ নো প্ল্যান টু স্টপ প্রোডাকশন অফ এনি অফ আওয়ার মডেল বা যে কোনো কিছু। তখন অডিটর এটা নিয়ে কনফার্ম হতে পারে, তার সাবসিকুয়েন্টলি কোনো কিছু হলে অডিটর আর রিস্ক নাই। কারণ অডিটর বলবে দেখেন অবসোলেট হয়ে গেছে, এটা যে ফাইন্যান্সিয়াল হিউজ ইম্প্যাক্ট হয়ে গেছে, এটা আমাকে তারা ক্লিয়ার করছিল, তারা করবে না, কিন্তু এর ফলে তারা করে থাকে, এটা তাদের দায়িত্ব। ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে পরে মেজর কিছু হলে, ওই কোম্পানির পরে যদি বদনাম হয়, কোনো কিছু হয়, তাহলে এটা রেসপন্সিবিলিটি আমাদের না। কারণ ম্যানেজমেন্ট থেকে, কোম্পানি থেকে আমরা ক্লিয়ার ডিক্লারেশন নিয়েছিলাম যে তারা এটা বন্ধ করে দিবে। এখানে একটা রিটেন রিপ্রেজেন্টেশনের স্যাম্পল আছে আপনাদের বইতে, ওইটা জাস্ট আপনারা একটু পড়ে নেবেন। এই 3-4টা পাতা নিয়ে রিটেন রিপ্রেজেন্টেশন। আমি বেসিক যেটা বললাম, অডিটর ম্যানেজমেন্টকে রিকোয়েস্ট করবে একটা রিপ্রেজেন্টেশন দেওয়ার জন্য, ম্যানেজমেন্ট দিবে। ওই রিপ্রেজেন্টেশনের ওয়ার্ডিং কি হবে এগুলা অডিটিং স্ট্যান্ডার্ডে বলা আছে, ওটা একটা স্যাম্পল অ্যাসুরেন্স বইতে দেওয়া আছে, ওইটাই হচ্ছে ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন। এর বাইরেও অডিটর বিভিন্ন রিজনে, যেটা অডিটর প্রফেশনালি মনে করে যে জাজমেন্ট দিয়ে মনে করে যে এটার উপর আমার তাতে এটা রিপ্রেজেন্টেশন নেওয়া দরকার, একটা ডিক্লারেশন নেওয়া দরকার অন এনি পয়েন্ট, অডিটর যদি মনে করে এটা নেসেসারি, অডিটর নিতে পারে। মোটামুটি আমার রিটেন রিপ্রেজেন্টেশনের চ্যাপ্টারও শেষ। আমাদের চ্যাপ্টার মোটামুটি আমার এন্ড থেকে শেষ। এখন আমি, আপনারা চাইলে আমার যত ম্যাটেরিয়াল আছে আপনাদেরকে দিয়ে দিতে পারি, যেহেতু এক্সাম, একজন পরীক্ষা দিবেন, আপনাদের তো নিশ্চয় অন্য সাবজেক্টের পরীক্ষা থাকতে পারে। স্যার দিয়ে দিলে বেটার হয়, ম্যানুয়াল দেখে পড়তে ইজি হবে। হ্যাঁ, তাহলে আমি আপনাদেরকে সমস্ত ম্যাটেরিয়াল দিয়ে দেবো। আচ্ছা, আমি আরেকটা, আপনারা চাইলে আমি আর 15-20 মিনিটে আরেকটা 14, 15, 16 তিনটা চ্যাপ্টার নিয়ে ব্লেন্ডিং করে আমার একটা 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 স্লাইড আছে, ওটাকে একটু 10-15 মিনিট একটু গো থ্রু করে দিয়ে আপনাদের পড়তে সুবিধা হবে। স্যার জি স্যার। পারবেন আপনারা? থাকবেন? জি স্যার। ইন্টারেস্ট জি, পাইলে স্যার। আপনারা আমি করতে পারি, যদি বলেন যে জি, 3 স্যার। চ্যাপ্টার পরও আবার পড়তে হবে। না স্যার করান, পারবো। ইন্টারেস্টেড সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। এই তিনটা চ্যাপ্টার 14, 15, 16 এটা মামুন ভাইয়ের পার্টে। হ্যাঁ, তো এটাকে আমি একটা ব্লেন্ডিং করে একটা রাখছি। অনেক সময় উনি শেষ করতে না পারলে আমি এটাকে ট্রাই করি এডিশনালি আমার পার্ট থেকে আপনাদেরকে, জাস্ট যাতে একটু পাস করতে সুবিধা হয়। একটু বেসিক আইডিয়া থাকলে, আপনি কিছু মনে থাকলে
এখান থেকে আপনি কিছু মার্ক পেয়ে যাবেন পরীক্ষায়। তাই 3টা চ্যাপ্টারকে একটা করে আমার এই স্লাইডটা করা। এটা হচ্ছে কোড অফ প্রফেশনাল এথিক্স। আমরা যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হব বা আমরা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি প্রফেশন স্টুডেন্ট, ম্যানেজার, স্টাফ যাই হই না কেন, আমাদের কি এথিক্যাল বিহেভিয়ার থাকবে না, নাকি আমরা আনএথিক্যাল হব? স্যার ঠিক আছে। আমরা কি আইন কানুনের ঊর্ধ্বে, নাকি আমাদের জন্য এথিক্স অ্যাপ্লিকেবল না? তাহলে জি আপনিও স্যার। কিন্তু আইসিএ ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্ট আইফ্যাক আপনাকে একটা কোড অফ এথিক্স দিয়েছে। আপনি চাইলে কোনো আনএথিক্যাল কাজ করতে পারবেন না। আপনি কোনো ওই যে আপনি স্পিড মানি এটা সেটা আনএথিক্যাল, আনপ্রফেশনাল, যেটা প্রফেশনের জন্য মিসকন্ডাক্ট হয়ে যাবে, আপনার প্রফেশন এন্টার প্রফেশনের বদনাম হবে, এমন কিছু আপনি করতে পারবেন না। এই জন্য আপনার জন্য একটা কোড অফ কন্ডাক্ট আছে। আপনি সরকারি চাকরি করেন, আপনাকে গভর্নমেন্টের বলে না আপনি তো সংসদের শপথ নিলেন, আপনি এটা যদি বলেন আপনার শপথ ভঙ্গ হবে। এরকম কোড অফ প্রফেশনাল এথিক্সটা আমরা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট যারা, তাদের জন্য এটা হচ্ছে শপথের মতো। আপনি এটা ভঙ্গ করতে পারবেন না। এটা দিয়ে আপনি কোনো যদি অনিয়ম করেন, আপনার যদি প্রফেশনাল মিসকন্ডাক্ট, আপনি যদি বিহেভিয়ারাল, আপনার ইথিক্যাল কোনো ইস্যু আইডেন্টিফাই হয়, এই কোড অফ কন্ডাক্টের রেফারেন্সে আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে। কে নেবে? আপনি যেহেতু সি ইনস্টিটিউটের মেম্বার, সি ইনস্টিটিউট চাইলে এটা দিয়ে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। তাহলে কোডগুলা কি? আচ্ছা, এটা হচ্ছে কোড অফ কন্ডাক্টটাকে আমরা বলতেছি, এটা কি রুল বেস নাকি এটা মানে প্রিন্সিপাল বেস? এটা কি আপনার রুল না, এটা হচ্ছে প্রিন্সিপাল বেস। আসলে কোড অফ কন্ডাক্ট হচ্ছে এটা কোনো আইন না, এটা কোনো ল না, দ্যাটস ওয়াই ইট ইজ ফ্লেক্সিবল, বাট এটা আপনাকে কমপ্লাই করতে হবে। যেমন কোম্পানি আইনের ধারা এত অনুযায়ী আপনি এত করতেছেন, ওইখানে যদি আপনি অমান্য করেন, সরাসরি আপনি আইনের বরখেলাপ করলেন, কোর্ট আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবে, আপনাকে জেল জরিমানা। কিন্তু এখানে কোড অফ এথিক্সটা হচ্ছে কি আপনার এথিক্যাল বিহেভিয়ার, এথিক্যালি আপনাকে গাইড করা, আপনি যাতে আনএথিক্যাল না হন, এর বিরুদ্ধে তারপর আপনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার স্কোপ আছে। হাওয়ার এটা ল থেকে বা রুল থেকে কিছুটা ফ্লেক্সিবল, এই জন্য এটাকে বলা হয় প্রিন্সিপাল বেস, নট রুল বেস। এখন আসেন, 5টা জিনিস মনে রাখবেন। দেয়ার আর 5 ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অ্যাপ্লিকেবল ফর প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। নাম্বার 1 কি? আপনি যখন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হবেন বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবেন, আপনি যখন স্টুডেন্ট হবেন বা ম্যানেজার হবেন, আপনি এই প্রফেশনে আসলেই এই 5টা প্রিন্সিপাল আপনাকে, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল মাথায় রাখতে হবে। আপনি যখন এই 5টা জিনিস সবসময় মাথায় রাখবেন, মেনে চলবেন, আপনাকে দিয়ে আর কোনো আনএথিক্যাল কাজ জীবনেও হবে না। মানুষ হিসাবে আমাদেরকে যদি বলা হয় যে কালকে থেকে আপনি মিথ্যা কথা বলতে পারবেন না, 100% সব সত্য বলতে হবে, তাহলে আপনি জীবনে খারাপ কাজ করতে পারবেন? না স্যার। একটা কন্ডিশনই এনাফ। আর আপনাকে এথিক্যাল হওয়ার জন্য এই প্রফেশনে 5টা ফান্ডামেন্টাল প্রিন্সিপালই এনাফ। নাম্বার 1 কি? ইন্টেগ্রিটি। ইন্টেগ্রিটি হচ্ছে কি? একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসেবে আপনাকে বলতেছে সবসময় ইউ হ্যাভ টু বি স্ট্রেট ফরওয়ার্ড এন্ড অনেস্ট ইন অল প্রফেশনাল এন্ড বিজনেস রিলেশনশিপ। আপনাকে একদম স্ট্রেট ফরওয়ার্ড এবং অনেস্ট হইতে হবে সমস্ত কাজে। তাহলে একটা পয়েন্টে তো কাম সারছে। আপনাকে যদি স্ট্রেট ফরওয়ার্ড হইতে বলে সবকিছুতে এবং অনেস্ট হইতে বলে, আপনি আর ডিসঅনেস্ট হইতে পারবেন? আনএথিক্যাল কিছু করতে পারবেন? নাম্বার 1 ইজ ইন্টেগ্রিটি। নাম্বার 2, এই 5টা জিনিস মনে রাখবেন, এগুলো প্রফেশনাল লেভেল, অ্যাডভান্স লেভেল সব জায়গায় কাজে লাগবে। অবজেক্টিভিটি। অবজেক্টিভিটি কি? আপনি বায়াস হইতে পারবেন না। কেউ আপনাকে বলে দিল, কোনো সিনিয়র, কোনো পাওয়ারফুল কেউ, এই তুমি এটা জিনিসটা এভাবে করো, আমাকে একটু সুবিধা দাও, ওকে একটু সুবিধা দাও, তোমার অডিটে একটু কম্প্রোমাইজ করো। নো, দেয়ার ইজ নো বায়াসনেস ইজ অ্যালাউড। কোন রকম বায়াসনেস অ্যালাউড না। দ্যাট ইজ কল অবজেক্টিভিটি। আপনি স্ট্রিক্ট থাকবেন আপনার অবজেক্টিভে। আপনি অপিনিয়ন যেটা ইন্ডিপেন্ডেন্টলি দিবেন ওটা দিবেন, এর বাইরে যেতে পারবেন না। প্রফেশনাল কম্পিটেন্স এন্ড ডিউ কেয়ার। একজন ডাক্তার, উনি যখন ডাক্তারি করেন, ডাক্তারি পাশ করে এসে রোগী যে দেখা শুরু করছেন, গত 10 বছরে বই খাতা আর উল্টান নাই, জীবনে কোনো কনফারেন্সও যান নাই, ট্রেনিংও যান নাই, মিটিংও যান নাই, শুধু টাকা কামাচ্ছেন আর রোগী দেখতেছেন এক কোণে, পৃথিবীর এক কোণায় পড়ে। তাহলে তার রোগী কি মোটামুটি মরার চান্স আছে? নতুন নতুন রোগ আসতেছে, নতুন নতুন প্রবলেম আসতেছে, কিন্তু ওনার কোনো পড়ালেখা নাই। জ্বর জ্বর উঠলেই উনি সারা জীবন শুধু নাভার প্যারাসিটামলই দিচ্ছেন, মনে করে জ্বর তো একটাই ট্রিটমেন্ট, বিকজ ওনার কোনো আপডেটেড নলেজ নাই, উনি পড়াশোনা করেন না, জানেন না দুনিয়াতে যে জ্বর উঠলে যে জ্বরের সাথে কত কিছু সম্পর্কিত।
তাহলে ওনার কাছে কি রোগী সেফ ওই ডাক্তারের কাছে? না স্যার। তাহলে আমরা যারা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট আমরা কিন্তু আমাদের কাছে দেশের অর্থনীতি সেফ না আমি যদি আপডেট না থাকি। আপনি যদি ট্যাক্স ল না জানেন, আপনি কোম্পানি আইন না জানেন, রেগুলার চেঞ্জেস গুলা কোথায় হচ্ছে, জিডিপি কত বাড়তেছে, ইনফ্লেশন কই যাচ্ছে, দেশে কোন কোন দিকে ট্যাক্স বার্ডেন বাড়তেছে, কোথায় ট্যাক্স বার্ডেন কমতেছে, কোম্পানি কোথায় প্রফিট করবে, কোথায় লস করবে, স্ট্যান্ডার্ড কোথায় ফলো করবে, কোথায় ফলো করবে না, কোথায় কি করলে বেটার প্রেজেন্টেশন হবে, এই জিনিসগুলোতে আপডেটেড আপনি না থাকেন তাহলে আপনি কোম্পানিকে অ্যাডভাইস করতে পারবেন? না স্যার। পারবেন না। এই জন্য প্রফেশনাল কম্পিটেন্স এন্ড ডিইউকেআর কম্পিটেন্সি আপনার সবসময় থাকতে হবে। দ্যাট ইজ অলসো অ্যানাদার ফান্ডামেন্টাল প্রিন্সিপাল। আপনি স্টুডেন্ট হন, ম্যানেজার হন, সিএ পাস করেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হন, অডিটর হন, অলওয়েজ আপনার নলেজটা আপডেট রাখা লাগবে। অলওয়েজ আপনি পড়াশোনার মধ্যে থাকবেন। তাহলে এই প্রফেশনে এসে আমরা যখন পড়াশোনা করি, পড়াশোনাটা আমরা কি করি, মজা নিয়ে করি, আনন্দ নিয়ে করি। এখন আমি যদি পড়াশোনাটাকে একটা প্রেশার মনে করি, একটা বার্ডেন মনে করি, তাহলে আমি পড়াশোনা করে কোনোদিনও আরাম পাবো না, পড়াশোনাটা আমাকে দিয়ে হবে না। দেখেন, আপনি পড়াশোনাটাকে, এই প্রফেশনাল পড়াশোনাটাকে নেবেন, মানে আপনাকে স্টাডি করতে হবে, ইউ হ্যাভ টু স্টাডি উইথ প্লেজার, মানে আনন্দ নিয়ে করবেন, নট উইথ প্রেশার। আপনি যদি প্রেশার নিয়ে স্টাডি করেন, বার্ডেন নিয়ে স্টাডি করেন, তাহলে আপনি কিচ্ছু বুঝবেন না, আপনি পড়ে মজা পাবেন না, অনেক বিরক্ত হবেন। এই জন্য এই প্রফেশনে এগুলো আমরা জানার আগ্রহ থেকে, শিখার আগ্রহ থেকে। এখন আমরা এখানে 24 জন আছি, এর মধ্যে তো 10 জন ক্লাস যত যাচ্ছে 2-3টা চ্যাপ্টার সে আরো এনকারেজ, আরো ইন্সপায়ার হচ্ছে, তার কাছে আরো ভালো লাগতেছে, একটা টপিক জানতেছে। একজন মনে করতেছে আল্লাহ 3টা চ্যাপ্টার করলাম, আরো 3টা চ্যাপ্টার, 4টা, আমার তো বার্ডেন হয়ে যাচ্ছে, কেমনে এত কিছু মনে রাখবো। এই যে তার জন্য না, কারণ কি সে এটাকে বার্ডেন হিসেবে নিচ্ছে, সে আনন্দ পাচ্ছে না। আর যে আনন্দ পাচ্ছে সে কিন্তু এটা মনে রাখবে, সে মজা পাচ্ছে, সে পরে আরো মজা পাবে, তার মধ্যে আরো বেশি ইন্সপিরেশন কাজ করবে। এই জন্য প্রফেশনাল কম্পিটেন্স, আমরা যারা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট আমরা এগুলা রেগুলার পড়ে জেনে আমরা মজা পাই। আমরা এটাকে, যেমন আমি যখন 2টা টপিক জানি, 2টা পয়েন্ট জানি, আমি কোনো একটা কমিউনিটিতে গিয়ে, কোনো একটা ফোরামে গিয়ে আমি কনফিডেন্টলি 2টা কথা বলতে পারি, তখন 50 জন লোক আমার কথা শুনবে, মানুষ মনে করবে তার নলেজ কত আপডেট, সবাই দেখাই দিবে কোনো কিছু না জানলে ওনাকে জিজ্ঞেস করো। এই যে আমার ইন্সপিরেশনটা ওই জায়গা থেকে আসতেছে। তাহলে প্রফেশনালি যারা থাকে, প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, তারা ইন্সপায়ার হবে এইভাবে যে তার নলেজটা সে ডিসেমিনেট করবে। এটা যখন আরেকজনের কাছে যাবে, অন্যরা যখন এটা থেকে বেনিফিট পাবে, আপনার নলেজ থেকে, আপনার ইনফরমেশন থেকে আরেকজন যখন উপকৃত হবে, তখনই আপনার সার্থকতা, তখন আপনি পড়তে আরো বেশি ইন্সপায়ার হবেন। এই জন্য প্রফেশনাল কম্পিটেন্স এন্ড ডিইউকেআর, আপনাকে সবসময় আপনার প্রফেশনালি আপনাকে কম্পিটেন্ট হইতে হবে, আপনার নলেজ সবসময় আপডেট রাখতে হবে। এটা একটা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল। কনফিডেন্সিয়ালিটি মোস্ট ইম্পর্টেন্ট। আপনি অনেক অডিট করবেন, অনেক জায়গায় যাবেন, অনেক কিছু চেক করবেন, কিন্তু আপনি একজনের ইনফরমেশন একজনকে দিয়ে দিবেন না। আপনি অডিট করতে গেছেন এলিট পেইন্টে, তার কম্পিটিটর হতে পারে কি বার্জার পেইন্ট, আরেকটা একজনের কোম্পানিতে অডিট করে আইসা তার সিক্রেট সবকিছু আরেকজনকে দিয়ে দিলেন, হবে? দেওয়া উচিত হবে? না স্যার। না না। তাহলে অডিটরকে সবসময় কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতে হবে। 2-একটা এক্সেপশন আছে, ওইখানে আপনি কনফিডেন্সিয়ালিটি মেনটেন না করলেও চলবে। আপনি কোনো জায়গায় অডিট করতে যায়, দেখেন যে তারা টেরোরিজমের সাথে ইনভলভ, তাহলে ওইটাকে আপনি কনফিডেন্সিয়াল রাখবেন? না স্যার, না এটা স্যার। বলে সাথে দিন। সাথে পুলিশকে জানাই দিবেন। তাহলে কনফিডেন্সিয়ালিটি শুধু এক্সেপশন ওরকম আছে। দেশের সাথে, জাতির সাথে কিছু কিছু জিনিস আপনি কনফিডেন্সিয়ালিটি ব্রেক করতে পারবেন না। আদারওয়াইজ আপনাকে কনফিডেন্সিয়ালিটিকে রেসপেক্ট করতে হবে। এবং এক ক্লায়েন্টের কোনো ইনফরমেশন, আপনি অডিটর হিসাবে, আপনি তো ডাক্তার, আপনার কাছে রোগীরা অনেক কিছু শেয়ার করবে। আপনি ভাই আজকে এক রোগী আসছে, তার এই হয়েছে, এটাকে আরেকজনের কাছে গল্প করবেন? ডাক্তার এটা করে না। তো প্রফেশনাল অ্যাকাউন্টেন্টরা একই, কোনো কিছু হুটহাট করে ডিসক্লোজ করবে না, কনফিডেন্সিয়ালিটি মেনটেন করবে। প্রফেশনাল বিহেভিয়ার, আপনার বিহেভিয়ার হবে অলওয়েজ প্রফেশনাল। দেখবেন একজন ডাক্তারের কাছে যখন যাবেন, তার এত সুন্দর ব্যবহার, অনেক সময় ওষুধ ছাড়া তার কথা শুনেও আপনার রোগ ভালো হয়ে যায়। আরেকজন ডাক্তারের কাছে কিছু জিজ্ঞেস করে দেখবেন আপনাকে খেউ খেউ করে শুরু করে দিবে, আপনি কথা বলার আগে আপনাকে জারি মারবে। আপনি কি বেশি বুঝেন? তো অনেক ডাক্তারের কাছে মানুষ গিয়ে কি করে, টেনশনে কথা বলতে পারে না, কারণ কিছু জিজ্ঞেস করলে অনেক সময় কিছু বলে না, চুপ মারি থেকে, বা আনপ্রফেশনাল বিহেভিয়ার করে। আমি সরি, মানে সহজ এক্সাম্পলের জন্য আমি ওটা বললাম আর কি, আমরা সমাজে যেটা দেখি। তারপর প্রফেশনাল অ্যাকাউন্টেন্টও এরকম। আর প্রফেশনাল বিহেভিয়ার, আপনি গিয়ে আপনি যখন অডিট করবেন, আপনি কি করবেন, আপনার বিহেভিয়ার হবে প্রফেশনাল। প্রফেশনাল মানে কি, আপনি সব লিখে সুন্দর করে কথা এরকম না, আপনি সবসময় রেফারেন্স দিয়ে, আপনি স্ট্যান্ডার্ডের রেফারেন্স দিয়ে। আপনি অডিট করতে গেছেন, আপনি বললেন যে আমাকে ডকুমেন্টস গুলো দেন, তারা ডকুমেন্টস গুলো দিতে চাচ্ছে না,
বলো আমি আপনাকে কেন দিব? ভাই আপনি আমাকে দিবেন বিকজ I have been appointed as an auditor of your company by the requirements of Company Act 1994. কোম্পানি আইনে বলা আছে you have to appoint an auditor. So আমি আইনের দ্বারা অ্যাপয়েন্টেড একজন অডিটর, এবং আইন আমাকে সেই অ্যাক্সেস, সেই রাইট দিয়েছে। কোম্পানি আইনের সেকশন এততে বলা আছে you have to provide all the documents, এবং আমারও তোমার সবকিছু দেখার রাইট আছে, অধিকার আছে। সেটা কে দিয়েছে? আইন দিয়েছে। এই যে এভাবে আপনি প্রফেশনালি হ্যান্ডেল করবেন এই বিহেভিয়ার গুলো, আপনি জোর করে সে দিল না, একজন ধরে ফেললেন, হ্যাঁ গুলি করার অবস্থা হলো, সেও গুলি বের করলো, আপনিও গুলি বের করলেন, দ্যাট ইজ নট প্রফেশনাল বিহেভিয়ার। আপনাকে আপনার রেফারেন্স দিয়ে আপনি যে আসলে দেখার জন্য আপনার অধিকার আছে এটা এক্সপ্লেন করে আপনি দেখবেন। ওই যে এখন পুলিশ আসলো আসামি ধরার জন্য, আইসে বললো আমি আপনাকে ধরে নিয়ে যাবো, আবার বললো দেখেন আমার কাছে ওয়ারেন্ট আছে, আমি আইনগতভাবে আমার ক্ষমতা আছে, তখন আপনাকে গ্রেপ্তার করতে পারবে না? তাহলে অডিটরও কিন্তু এরকম আইনগত সমস্ত পাওয়ার আছে সবকিছু দেখার। এই যে আপনি ওইভাবে প্রফেশনালি হ্যান্ডেল করবেন, দ্যাট ইজ কল প্রফেশনাল বিহেভিয়ার। এই 5টা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল যদি থাকে তাহলে তার দ্বারা কখনো আনএথিক্যাল কাজ হবে না। ক্লিয়ার সবাই? এই 5টা সারা জীবন মনে রাখবেন। জি স্যার, ক্লিয়ার। এরপরে আসেন থ্রেট। আমরা আমাদের প্রফেশনাল, আমরা অডিটররা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করি, হ্যাঁ, কিন্তু আমাদের মাঝে মাঝে আমাদের ইন্ডিপেন্ডেন্সের জন্য কিছু থ্রেট অ্যারাইজ হয়। মানে আমাদের আমরা স্বাধীনভাবে কাজ করি, স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রেও থ্রেট আসে, আমার স্বাধীনতা নষ্ট হচ্ছে। সেক্ষেত্রে আমাকে বলছে থ্রেট যদি আসে, থ্রেটটা আমাকে রিভিউ করে দেখতে বলছে এই থ্রেটের কারণে আমি কি অডিটটা ঠিকমতো করতে পারতেছি নাকি আমি স্বাধীনভাবে অডিট করতে পারতেছি না, এটা আমি ইভ্যালুয়েট করব, দেখবো। যদি আমি থ্রেটের কারণে যে রিস্কটা অ্যারাইজ হলো, রিস্ক কি, আমি আমার অডিট অপিনিয়নটা স্বাধীনভাবে দিতে পারতেছি না, এটাই রিস্ক। এটা যদি আমি আসলে দিতে না পারি তাহলে আমাকে অডিটটা ছেড়ে দিয়ে চলে আসতে হবে। আর যদি আমি যে রিস্কটা অ্যারাইজ, রিস্কটাকে মিনিমাইজ করে কমাই যদি আমি অডিটটা করি, অডিটটা করব। এরপরে কি কি ধরনের থ্রেট অ্যারাইজ হতে পারে? সেলফ ইন্টারেস্ট থ্রেট। আমি একটা জায়গায় অডিট করতেছি কিন্তু ওইখানে আমি চিন্তা করছি আমার আর্টিকেলশিপ শেষ হলে আমি ওখানে চাকরি করব, অথবা এখানে আমার ভাই চাকরি করে, এই কোম্পানি যদি বেশি লাভ দেখে আমার ভাই অনেক লাভ পাবে, আমার ভাই চাকরি করে সে বোনাস পাবে, আমি একটা চাকরি পাবো, তাহলে এটাকে বলে সেলফ ইন্টারেস্ট থ্রেট। তাহলে আপনি যে জায়গায় অডিট করতে যাবেন ওইখানে যদি আপনার কোনো স্বার্থ থাকে, ওইটা সেলফ ইন্টারেস্ট থ্রেট, তাহলে আপনার দ্বারা ওইখানে স্বাধীনভাবে অডিট করা মুশকিল হবে, আপনাকে ইন্টারেস্টটা রিমুভ করতে হবে। সেলফ রিভিউ থ্রেট, আপনি ওই কোম্পানির অ্যাডভাইজার, আপনি আবার এখানে অডিট করতে গেছেন, আপনি অ্যাডভাইস করতেছেন, আপনি আবার তাদের অডিটর, এটা সেলফ রিভিউ থ্রেট। মানে আপনার কাজটা আপনি রিভিউ করতেছেন, তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা আপনি তৈরি করে দিয়েছেন, আবার বছর শেষে আপনি অডিট করতে যাচ্ছেন, তাহলে ইউর ওয়ার্ক আপনি নিজেই, আপনার কাজটা আপনি নিজেই রিভিউ করতেছেন। অ্যাডভোকেসি থ্রেট, আপনি তাদের কোম্পানির অ্যাডভোকেসি করেন, আপনি তাদের ধরেন প্যানেল লয়ার, তারা 10 জন 20 জনের একটা এক্সপার্ট প্যানেল করছে, ওই প্যানেলের আপনি মেম্বার, তাদেরকে আপনি তাদের পক্ষ থেকে আপনি অ্যাডভোকেসি করেন বিভিন্ন জায়গায়, ওই কোম্পানির পক্ষ থেকে, কোম্পানি হায়ার করে আপনাকে রাখছে, বছর শেষে আবার আপনি অডিট করেন, তাহলে ইট ইজ অ্যাডভোকেসি থ্রেট। ফ্যামিলিয়ারিটি থ্রেট, আপনার ওইখানে অডিট করতে করতে এমন খাতির হয়ে গেছে, মানে পরিচিতি, আপনি এখন আর ঠিকঠাক মতো অডিট করেন না, ওরা যা দেয় তা কোনো রকম দিয়ে আপনি অপিনিয়ন দিয়ে চলে আসতেছেন, দ্যাট ইজ কল ফ্যামিলিয়ারিটি থ্রেট। ইন্টিমিডেশন থ্রেট, আপনি দেখা যাচ্ছে ক্লায়েন্টের সাথে ডিসএগ্রিমেন্ট হচ্ছে অনেক ইস্যু নিয়ে, এরপরে ক্লায়েন্ট আপনাকে থ্রেট মারতেছে আগামী বছর আপনাকে আর অডিট দেবো না, এটা হচ্ছে ইন্টিমিডেশন থ্রেট। তাহলে আমরা কয়টা থ্রেট দেখলাম? কয়টা থ্রেট পড়লাম? 5টা। মনে থাকবে এই 5টা থ্রেট অডিটে অ্যারাইজ হতে পারে। তাহলে এই থ্রেটগুলো আমরা রিমুভ করব কিভাবে? আমাদেরকে কিছু আমাদের অডিটিং স্ট্যান্ডার্ড কোড অফ ইথিক্স বলে দিছি, তুমি এগুলা এইভাবে রিজলভ করবা। তোমার অডিট স্টাফ যারা আছে তাদেরকে ট্রেনিং করাবা, তাদেরকে স্ট্যান্ডার্ড বুঝাবা, জানাবা, তাদের রোল কি এগুলো বুঝাবা, দেশের আইন জানাবা, আইনে কি বলছে, রেগুলেশনে কি বলছে, এই প্রফেশনাল হিসেবে তাদের কি করতে পারা উচিত না, এগুলো হচ্ছে এই থ্রেটগুলো রিমুভ করা। আরেকটা হচ্ছে আপনাকে ইনস্ট্যান্টলি সেফগার্ড উইদিন দ্য ওয়ার্ক এনভায়রনমেন্টের মধ্যে আপনাকে নিতে হবে, আপনি সিচুয়েশন বুঝে আপনি নিবেন। সো আমার প্রফেশনে কি বলছে ট্রেনিং দিতে হবে, তাদেরকে সবসময় জানাতে হবে, তাদের স্ট্যান্ডার্ড বুঝাইতে হবে, রেগুলেটরি মনিটরিং বা এই ডিসিপ্লিনারি প্রসিডিউর এগুলো আপনাকে ফলো করতে হবে। এগুলা করলে আপনি এই থ্রেটগুলা কমায় নিতে পারবেন। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, আপনি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসেবে কোনো কনফ্লিক্টে পড়ে গেছেন ম্যানেজমেন্টের সাথে,
এখন আপনি এটা সলভ করবেন কিভাবে? আপনি যদি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে একটা কোম্পানিতে চাকরি করেন, আবার যদি আপনি ওই কোম্পানির অডিট করেন, দুই জায়গায় আপনার প্রবলেম হতে পারে। তো প্রবলেমটা প্রথমেই সলভ করবেন কিভাবে? আপনি ধরেন কোম্পানিতে চাকরি করেন, কোম্পানির আপনি সিএফও, আপনাকে ম্যানেজমেন্ট বললো যে এই সিএফও তুমি এবছর আমার কোম্পানির প্রফিট 50 কোটি টাকা কমাই দাও, কারণ আমি ট্যাক্স একটু কম দিতে চাই, আয় কম দেখাতে চাই। তখন না হলে তোমার চাকরি চলে যাবে। তখন আপনি কি করবেন? মানবেন চাকরিতে চলে যাবে? হ্যান্ড রেজ করছে কে? 91। স্যার এইখানে আরো একটা থ্রেডের কথা বলা ছিল, বইয়ে দেখতেছি ম্যানেজমেন্ট থ্রেড। ম্যানেজমেন্ট থ্রেডটা আসলে ইন্টিমিডেশন থ্রেডের মতোই, হ্যাঁ। মানে ম্যানেজমেন্ট আপনাকে কোনো কারণে থ্রেড দিয়েছে, থ্রেড তো আর সরাসরি গুলি করে দিব বলে না। মানে আপনি জি হয়তো স্যার। ম্যানেজমেন্টের মানে আপনি এটা হতে পারে যে আপনি তাদের সিস্টেম করেন, সিস্টেম রিভিউ করতেছেন, হ্যাঁ, সিস্টেম ডেভেলপমেন্ট করতেছেন, ম্যানেজমেন্টকে কোনো না কোনোভাবে হেল্প করতেছেন, আবার ম্যানেজমেন্ট অডিট করতে গেছেন, এটাও হইতে পারে। মানে তাদের ইন্টারনাল জি কন্ট্রোল স্যার। ডেভেলপমেন্ট আপনি করতেছেন, জি স্যার, বুঝতে আবার পারছি। আপনি অডিটর। আচ্ছা, রিজলভিং কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যেটা বললাম, আপনি চাকরি করতেছেন, আপনাকে বললো যে 50 কোটি টাকা ইনকাম কমাই দাও, আমরা ট্যাক্স কম দেবো, নাহলে তোমার চাকরি চলে যাবে। তাহলে আপনি এই সমস্যাটা রিজলভ করবেন কিভাবে? আপনি প্রথমে বোর্ডকে, ম্যানেজমেন্টকে জানাবেন যে এটা আমি করতে পারি না, অ্যাজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট আই হ্যাভ এ কোড অফ এথিক্স, আমাকে ইন্টিগ্রিটি মাইনে চলতে হবে, অবজেক্টিভিটি, আমি বায়াস হইতে পারবো না, আমি এই মানে প্রফেশনাল বিহেভিয়ার করতে হবে, ইন্টিগ্রিটিতে আমি ডিজনেস্ট হতে পারবো না, আমাকে স্টেট ফরওয়ার্ড অনস্টিত এই কাজ আমার পক্ষে করা সম্ভব না, হইলে আমার বিরুদ্ধে আনএথিক্যাল কাজের জন্য আমার সি ইনস্টিটিউট ব্যবস্থা নিতে পারে। আপনি ম্যানেজমেন্টকে বোঝান এবং এটা করা ঠিক না, এগুলো বোঝাবেন। বোঝানোর পরে ম্যানেজমেন্ট যদি এগ্রি না করে, তাহলে আপনি কি করবেন? সেকেন্ড ওপিনিয়ন নেবেন। আপনি যদি আইসিবি মেম্বার হন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আপনি আইসিবি তে যাবেন, বলবেন যে দেখেন আমি একজন আইসিবির প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, আমি কোড অফ কন্ডাক্ট, আইসিবির কোড অফ এথিক্স মাইনা চলি, এটা আমি এটা পড়ে আমি কোয়ালিফাই করছি, এখন আমাকে এইভাবে ম্যানেজমেন্ট আনএথিক্যাল কাজ করতে বলতেছে। আইসিবি আপনাকে অ্যাডভাইস করলো ঠিক আছে তুমি এটা এইভাবে হ্যান্ডেল করো, কারণ আইসিবি ইজ ইউর গার্ডিয়ান, সি ইনস্টিটিউট, কারণ আপনি ইনস্টিটিউটের মেম্বার। এন্ড ওইখান থেকে আপনি কোনো সদুত্তর পাইলেন না, আপনার কাছে এটা, আপনি থার্ড অ্যাকশন হিসেবে আপনি লিগেল অ্যাডভাইস নেবেন, আপনি লয়ারের সাথে কথা বলবেন এই সিচুয়েশন আমি কি করতে পারি। ওইটাও লিগেল অ্যাডভাইস নিয়ে আপনি দেখলেন যে না আপনার পক্ষে কোম্পানিতে চাকরি করা ঠিক না, ফাইনালি আপনি রিজাইন করবেন। এটা হচ্ছে প্রসেস, যে কোনো কনফ্লিক্টিং সিচুয়েশন অ্যারাইজ হলে আপনি ফাইনালি সাথে সাথে আমি রাগ করে কালকে সকালে রিজাইন করে দিলাম, দ্যাট ইজ নট দ্য প্রসেস। আপনাকে প্রসেসটা বলছে, প্রথম আপনি ম্যানেজমেন্টকে, বোর্ডকে বুঝাবেন যে এটা আমি করতে পারি না, আপনারাও করতে পারেন না, বিকজ এখানে কোড অফ এথিক্স আছে, এটা আনএথিক্যাল, দেশের আইন অনুযায়ী আপনি অনেক কিছু বুঝাবেন, আপনার অবস্থান ক্লিয়ার করবেন, এটা আপনার পক্ষে করা সম্ভব না। পারলেন না, এরপরে আপনি তারপরে রিজাইন করবেন না, তারপরে আপনি সি ইনস্টিটিউটের কাছে যাবেন, আমি তো আইসিবির মেম্বার, আমার কোড অফ এথিক্সে কি বলছে, এই ধরনের কাজ আমি করতে পারি কি পারি না, বা এই সিচুয়েশন আমি কি করব। ওইখান থেকে গাইডলাইন আনলেন, গাইডলাইন আইনেও আপনি ডিসিশন নিতে পারতেছেন না, এবার ফাইনালি আপনি লিগেল অপিনিয়ন নেবেন লয়ার থেকে, এই সিচুয়েশন আমি কি করব। লয়ার আপনাকে কি অপিনিয়ন দিল দেখলেন, এবং ফাইনালি আপনি যদি মনে করেন যে আপনার রিজাইন করা উচিত, ইউ শুড রিজাইন। এটা হচ্ছে যে কোনো কনফ্লিক্টিং সিচুয়েশন আপনি পড়লে সেটা সলভ করার ইস্যু। ডিসক্লোজার অফ কনফিডেন্সিয়াল ইনফরমেশন, ও কনফিডেন্সিয়াল ইনফরমেশন আপনি কখন ডিসক্লোজ করতে পারেন, এটা তো আমি আগে বলে দিছি। পাবলিক জনস্বার্থে কোনো কিছু হলে, ওই যে টেরোরিজম আপনি বা ওরকম কিছু দেশের স্বার্থবিরোধী কিছু দেখলেন, ওগুলো আপনি ডিসক্লোজ করতে পারেন। মোটামুটি এই তিনটা চ্যাপ্টারের বেসিক হচ্ছে এটা, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, অডিটরের থ্রেট, অডিটরের ইন্ডিপেন্ডেন্স, এরপরে আপনি থ্রেটটা কিভাবে রিজলভ করবেন, এরপরে আপনি যদি কোনো কনফ্লিক্টিং সিচুয়েশন ফেস করেন, ওই কনফ্লিক্টিং সিচুয়েশন আপনি কি করবেন। ঠিক আছে, সবাই ক্লিয়ার? জি স্যার। Yes, sir. তাহলে জি কয়টা স্যার। চ্যাপ্টার পড়লাম আমরা আজকে? 6টা। 6টা। 6টার উপর আমি বেসিক, কারণ আলাপ করলে আলাপের শেষ না, এখন আমি বেসিক আইডিয়া দিয়ে দিলাম, আপনি একটু পড়ে নেবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আমি সিআর কে সবগুলো পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ, আপনাদের টানা ওকে। অনেক প্রেশার হয়ে গেছে, আমি সবগুলো দিয়ে দিচ্ছি, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিবেন। আমি যেটা বললাম, যদি আমার সাথে টাচে থাকতে চান পরের সেশনের জন্য, আপনার ওই গ্রুপটা দিয়ে আরেকটা গ্রুপ করতে পারেন, অথবা ওই গ্রুপে আমাকে অ্যাড করে নিতে পারেন, যেটা আপনার বেটার মনে করেন। তাহলে আমি নেক্সট সেশনে যেখানে ডেপথ আলোচনা হবে বা কোনো কিছু দরকার হলে আপনাদের ওই গ্রুপে শেয়ার করে দিলে আপনারা পেয়ে যাবেন। কমন একটা গ্রুপ করলে সুবিধা হবে, শেয়ার ওয়ান টু গ্রুপ ওয়ান ক্রিয়েট করে ওয়ান টু ওখানে ওয়ান দিবেন কমিউনিকেশন কিন্তু। করলে কষ্ট হবে। হ্যাঁ, বলেন।
স্যার বলতেছিলাম যে সিআর গ্রুপ ক্রিয়েট করে ওখানে আমাদের অ্যাসুরেন্স গ্রুপে দিলে আমরা নিজেরাই অ্যাড হয়ে নেবো আর কি, তাহলে ওকে ভালো হবে। ওকে স্যার পেজ হ্যাঁ হ্যাঁ আরো একটা জিনিস দিচ্ছি, স্যাম্পলিং মেথড যেটা বললাম, স্যাম্পলিং মেথডটা দিয়ে দিচ্ছি, যেটা স্যাম্পলিংটা আরো ডিটেইল ক্যালকুলেশন এক্সাম্পল সহ। স্যাম্পল কোশ্চেনের যেটা আমি তো প্রথম ক্লাসে দিয়ে দিয়েছিলাম, মনে আছে? জি স্যার। আচ্ছা ওটা আমি আবার দিয়ে দিচ্ছি, ওটাও দিয়ে দিয়েন। এগুলো মেলে যাবে না, মেলে যদি পার্টিসিপেন্ট অনেক বেশি হয় মেলে যায় না, আমি সব দিয়ে দিলাম, আপনার গ্রুপে শেয়ার করে দেন। আর তাহলে আপনারা পড়াশোনা করেন, হ্যাঁ, যাদের পরীক্ষা আছে আমি আর বেশি সময় নিলাম না, এই জন্য টানা শেষ করে দিলাম। ভালো থাকেন সবাই, ওই গ্রুপে অ্যাড থাকলে ওইখানে আপনাদের কোনো কোয়েরি থাকলে আমি রিপ্লাই দিয়ে দিব কমন গ্রুপে, তাহলে আর ইন্ডিভিজুয়ালি 1 to 1 ঝামেলা করা লাগবে না। ঠিক আছে ওকে তাহলে, স্যার। ওকে, থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকেন। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা। স্যার আসসালামু আলাইকুম।